হানিমুনে কবে যাবেন ভাবি? সিরাত ব্রেডে জেলি লাগাচ্ছিল। হঠাৎই জুলেখার এমন কথায় নড়ে চড়ে বসে। গম্ভীর কণ্ঠে বলল, এসব কি বলছো? চুপচাপ নাস্তা করো। জুলেখা মিটি মিটি হেসে উত্তর দিল, কি আর এমন বললাম? ভাইজান চাইলে সুইডেন, জাপান, দক্ষিণ কোরিয়া সব জায়গায় হানিমুনে যেতে পারে। তাছাড়া ভাইজানকে পাওয়া অনেক ভাগ্যেরও ব্যাপার। আস্তে আস্তে সবটা বুঝবেন। মনটা ভীষণ নরম। উপরে যেমন শক্ত দেখায়, তার 1%ও তার ভিতরে নেই। সিরাত তৎক্ষণাৎ চট করে তাকায়। এমন দৃষ্টিতে চোখাচোখি হতে জুলেখা ভয়ে চুপসে যায়। সিরাতের সেই আগের রাগান্বিত রূপ এখনও তার চোখে ভাসে, তাই কথাও বলে না তেমন। সে কলা খেয়ে স্বাভাবিক গলায় বলল, সরি, ওইসব টপাক বাদ দিন। এখন বলুন ভাইজান কোথায়? উনি কি এখনো ঘুমায়? সিরাত ঘড়ির দিকে নজর দিল। আজ শুক্রবার হওয়ায় জুলেখা স্কুলে যায়নি। বন্ধের দিনে সেও অনেক দেরি করে ঘুম থেকে ওঠে। তারও ভার্সিটি অফ। এখন প্রায় 12:30 বাজতে চলল। সিরাত অমলেট খেয়ে নরম কণ্ঠে বলল, না, ডাকতে ভয় পাচ্ছি। ঘুমে ব্যাঘাত ঘটলে তখন যদি আবার রেগে দমকাদমকি করে বসে। জুলেখা বেসিন থেকে হাত ধুয়ে হাসল। কথা ঘুরিয়ে বলল, এ বাসায় থাকতে এখনও কি দম বন্ধ লাগে? সিরাত উঠে কিচেনে গেল কফি বানাতে। প্রায় 5 মিনিট পর ফিরে আসলো হাতে কফির মগ নিয়ে। এক চুমুক খেয়ে বলল, দম বন্ধ লাগলেই কি আমাকে পালাতে সাহায্য করবে? পারলে এমন জায়গার সন্ধান দাও যেটা প্রমুখ চৌধুরীর নাগালের বাহিরে। কি দরকার সুখের সময় সমাপ্তি করার? আপনাকে সাহায্য মানে আমার জীবন নরকে পরিণত হওয়া। কারণ পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখান থেকে ভাইজান আপনাকে খুঁজে পাবে না। কয়েকদিন আগেই তো প্রমাণ দেখলেন। এত সহজে আপনার মুক্তি নেই। মুক্তি নাই পাই, চেষ্টা করতে দোষ কি? অসহ্য লোকটা যা চাইবে তাই হবে নাকি? আলবাত হবে, নয়তো 18 কোটি মানুষের ভিড়ে শুধুমাত্র আপনাকেই কেন পছন্দ করলো? তবে বলছো উনি আমাকে পছন্দ করে? আমি তো ভাবতাম মাথায় বুট চেপে ধরেছিল, জোকের বসে বিয়ে করেছে, মাথা মোটা লোক। জুলেখা মজা পেল তার কথায়। সে খিলখিল করে হেসে ওঠে। সিরাত মুচকি হেসে ঘরের দিকে গেল। অসহ্য লোকটাকে ঘুম থেকে ডেকে তোলা দরকার। রাতে 1 গ্লাস দুধ খেয়েছিল শুধু। কালকের কথা মনে পড়ে বিতৃষ্ণায় জেগে ধরল বুকের ভিতর। লোকটার মধ্যে কেন এত দুঃখ কষ্ট লুকিয়ে আছে? দেখলে কেউই বুঝবে না। সে কফির গ্লাস সাইডে রেখে বসলো ফ্লোরে। প্রমুখের দিকে তাকিয়ে ভাবলো, কে বলবে এই লোকটা কষ্ট পুষে রেখে ঘুরে বেড়ায়। কঠোর আর রাগী মানুষ হওয়ার তীব্র অভিনয় করে যায় প্রতিনিয়ত। সারাক্ষণ দমেকের উপর রাখে সবাইকে। সিরাত প্রতিজ্ঞা করলো মানুষটির সাথে আর কখনো খারাপ আচরণ করবে না, কষ্ট দিয়েও কথা বলবে না, অতীতের কালো অধ্যায় ভুলানোর চেষ্টা করবে। বুঝাবে বর্তমান অনেক সুন্দর, সবসময় তার পাশে থাকার চেষ্টা করবে। এটুকু তো একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে করতেই পারে। সে হাত বাড়িয়ে প্রমুখের বাহুতে মৃদু ধাক্কা দিয়ে বলল, ঘুম থেকে উঠুন, অনেক ঘুমিয়েছেন। এত আস্তে কথা প্রমুখ কি আদৌ শুনতে পেল? একটু কানে যায়নি তার। সিরাত আবারও ডাকলো, আপনি কি উঠবেন? ও হ্যালো। এবার একটু নড়ে চড়ে পাশ ঘুরে ভালো করে শুয়ে পড়ল প্রমুখ। সিরাত কপাল চাপড়ে ডাকলো, আজ এত ঘুমাচ্ছেন কেন? দূর সাতা, উঠুন তো, ফ্রেশ হয়ে নাস্তা করতে আসুন। এখন দুপুর 1টার কাছাকাছি। এদিকে প্রমুখের ঘুম থেকে ওঠার নামই নেই। সিরাত পরপর 2বার উচ্চ স্বরে ডাকলো। প্রতিবারের মতো এবারও বেঘরে ঘুমাচ্ছে প্রমুখ। সিরাত দীর্ঘশ্বাস ছেড়ে তার দিকে ঝুঁকে চিৎকার করে বলল, মিস্টার পাতিগুন্ডা, আপনি কি উঠবেন নাকি গলি করে আপনার ওই বুক যাচড়া করে ফেলবো? সকাল সকাল বইয়ের তিক্ত মেজাজে এবার প্রমুখ হকচকিয়ে উঠল। হঠাৎ করে সিরাতের হলোটা কি? মাথা খারাপ হয়ে গেছে নাকি? এভাবে চিল্লাচ্ছে কেন? সে দরপড় করে উঠে তাকিয়ে রইল প্যাল করে। সিরাত ঠোঁট টিপে হেসে গলা ঝেড়ে গম্ভীর কণ্ঠে বলল, সামান্য হুমকিতেই ভয় পেয়ে গলা শুকিয়ে গেল? মিস্টার গুন্ডা চৌধুরী, ভয় পাওয়া ভালো, স্বাস্থ্যের জন্য উপকারী। প্রমুখ কপাল কুঁচকেই তাকালো। রাতে কখন ঘুমিয়েছে তার ঠিক নেই, কিন্তু মিস্টার গুন্ডা আবার কেমন সম্বোধন? ভালোবেসে ওগো স্বামীও বলা যেত। ওগো শুনছো ঠিক আছে, কিন্তু রাতারাতি গুন্ডা? তার অস্থির মন মেনে নিতে পারল না। বইয়ের মুখে গুন্ডা শব্দটা বিশ্রী বিদঘুটে লাগলো তার কাছে। কারণ সব বইয়ের কাছে স্বামীরা হিরো, কিন্তু সিরাত হিরো না বলে সেকেন্ডের ভিতর ভিলেন বানিয়ে দিল। মানা যায় না, কোনো মতেই না। এমনিতে তার মেজাজ গরম ছিল। বইয়ের ঘুম ভাঙানোর স্টাইল দেখে সে ভয় পেয়ে গিয়েছিল সিরাতের সকাল সকাল কিছু হয়ে যায়নি তো। কিন্তু সিরাতের কথায় টিটকারি আর রসিকতা, সেই কারণে তার রাগ দ্বিগুণ হলো। চোখ গরম করে বলল, গুন্ডা? কে গুন্ডা? বুঝে শুনে কথা বলো। সিরাত মুখ বাঁকিয়ে উত্তর দিল, সত্যি বলতে বললেই দোষ। খেতে আসুন, দুপুর হতে চলল। প্রমুখ ঘুমের ঘরে ডুলতে ডুলতে বিছানা থেকে নামলো। তার সামনে দাঁড়িয়ে দৃষ্টি নিক্ষেপ করলো মেয়েটির চোখে মুখে। তৎক্ষণাতে ভাবলেশিনী হয়ে বলল, সকাল সকাল গুন্ডা উপাধি দিচ্ছ কেন? তোমার রাতের মধ্যেই হলোটা কি? স্বামী কি হিরো না বলে কেউ বিলেন বলে? সিরাত চট করে উত্তর দিল, তাহলে আপনাকে কি বলবো? আপনি তো গুন্ডাই। প্রমুখ এক কদম বাড়িয়ে সব দূরত্ব মিটিয়ে ফেলল দুজনের মাঝের। সিরাত হালকা থতমত খেলো, প্রকাশ করলো না।
আজ নরম হওয়া চলবে না। সে সর্বোচ্চ চেষ্টা করছে প্রমুখের একাকিত্ব দূর করতে, একটু হাসাতে। প্রমুখ বাঁকা হেসে সিরাতের চোখে চোখ রেখে বলে, আচ্ছা তাই? গুন্ডাদের তরসা আর অত্যাচার আর বিরতিহীনভাবে আদর করা এসব সহ্য করতে পারবে? একটু স্পর্শ করলেই তো স্যাত করে ওঠো, আবার মুখে যা ইচ্ছে বলো। ভয় করে না? ভয়? তাও আবার আপনাকে? দিন দুপুরে হাসালেন ভেবে বলছো? ওকে ফাইন, গুন্ডার গুন্ডামিটাও এবার দেখে নাও। এখন জোর করে আদর করব, চুমু খাবো। শেষের বাক্যগুলো সিরাতের কানের কাছে পিস পিস করে বলল। কথা শেষে সে শয়তানি হাসি দেয়। দুই প্রভু অনবরত নাচে চোখ দ্বারা সিরাতের বক্ষে ইশারা করে প্রমুখ বলল। সিরাত তৎক্ষণাতে চোখ বড় বড় করে, দুহাত আড়াআড়ি করে বুক ঢাকার চেষ্টা করে। অজানা ভয়ে আতঙ্কে চুপসে গেল। সে ভাবিওনি অসভ্য লোকটি এদিকে নজর দিবে, অথচ কাল রাতের পর ভেবেছিল সে প্রমুখকে হাসাবে, গুন্ডা বললে হয়তো মজা পাবে, কিন্তু এখন তো হলো হিতে বিপরীত। ছোট্ট বিষয় নিয়ে আস্তে আস্তে কত দূর গড়ালো। তাছাড়া এই বদলোক সুযোগই খোঁজে কখনই সব কথা জালে পাশানো যায়। ইস, কি বাজে কথা। সে তৎক্ষণাতে ওনা ঠিকঠাক করলো। ভয়ে এলোমেলো দৃষ্টি ফেলল আশেপাশে। প্রমুখ গাঢ় নয়নে তাকিয়ে আছে। মনে মনে মেয়েটিকে কাবু করতে পেরে হাসলো। লজ্জায় সংকোচে সিরাত আমতা আমতে শুরু করে। ছেলেটি উত্তরের আশা না থেকে হাত বাড়িয়ে আলতো করে সিরাতের কোমরে রাখলো, কিন্তু তা দীর্ঘস্থায়ী হলো না। তার দিকে মেয়েটি অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায়। প্রচণ্ড ভয়ে অস্বস্তিতে বর্গে যায়। তৎক্ষণাৎ ছেলেটির বুকের পাটা বরাবর জোরে ধাক্কা দিল। হঠাৎ আক্রমণে প্রমুখ পিছিয়ে যেতে সিরাত এক প্রকার দৌড়ে রুম ছেড়ে চলে যায়। যাওয়ার আগে পিছন করে বিজয়ী হাসি দিতেও ভুলল না। প্রমুখ গোল গোল চোখে তার যাওয়ার পানে তাকিয়ে হতাশা সুরে বলল, মুখ বন্ধ হয়ে গেল, ভয়ে গলা শুকিয়ে গেল। আরও আসো আমাকে খেপিয়ে দিতে, আমার সামনে ঘুরে আমাকে আকর্ষণ করো, নিয়ন্ত্রণহীন করো। কেন সারাক্ষণ আমি একা জ্বলবো? এবার থেকে পদে পদে তোমাকেও জ্বালিয়ে মারবো। প্রমুখ দীর্ঘ সময় পর ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে যায়। সেখানে সিরাত নেই। মেয়েটি ভয়ে কোথায় পালিয়ে গেছে কে জানে। প্রমুখ টেবিলের নিকট গিয়ে দেখলো সব গুছিয়ে রাখা। সে দুটি ব্রেড কলার অমলেট খেয়ে উঠে পড়ে। অফিসে যেতে হবে, কাজ কত দূর কে জানে। কবিরও ফোন করলো না। আহামকটা কি বইয়ের জ্বালায় উগান্ডা চলে গেল? সত্যি চলে যেতেও পারে, এ কোনো অবিশ্বাস্য কথা নয়। এসব ভেবেই প্রমুখ হাসলো। বলদ কবিরকে কথা জালে পাশাতে বেশ লাগে তার। কবির সবসময় উচিত কথাই বলে, নয়তো প্রমুখের অ্যাসিস্ট্যান্ট হতে পারতো। সে খেয়ে রুমে চলে যায়। ফর্মাল ড্রেস পরে পারফিউম লাগিয়ে আয়নায় নিজেকে দেখলো। হাতে গড়ি পরে ওয়ালেট প্যান্টের পকেটে রাখলো। চুলগুলো হাতের সাহায্যে পেছনে গুছে তাকালো ঠোঁটের দিকে। দিন দিন কি সিগারেট খাওয়ার ফলে ঠোঁটটা ডার্ক হয়ে যাচ্ছে। মুহূর্তে কষ্টে তার হাঁসফাঁস লাগতে শুরু করে। আহারে বেচারি সিরাত, সব মেয়েই তো ড্রিম থাকে স্বামীর গোলাপি ঠোঁট। এটা তাদের দুর্বলতা। তার একমাত্র বইয়ের গুরুত্বপূর্ণ জিনিসটাই সে হাতে নষ্ট করছে। কোনোভাবেই নয়, মনে মনে ভেবেই দুঃখী হয়ে বলল, এবার উঠে পড়ে যত্ন নিতে হবে। এই জিনিস শুধুমাত্র বইয়ের। যতক্ষণ বইয়ের আদরে ঠোঁট জোড়া কামড়ে কেটে লাল না হচ্ছে ততদিন পুরুষ নামের কলঙ্ক আমি। কথা বলে নাটকীয়ভাবে নাক টেনে দুঃখী কণ্ঠে বলল, বইয়ের লাভ বাইট নিয়েই যদি শহরের এপাশ ওপাশ ঘুরতে না পারি তবে কিসের পুরুষ মানুষ আমি? কবির বউকে অনেক কষ্টে ম্যানেজ করতে পেরেছে, কিন্তু তবুও সে হাল ছাড়বে না। ওই আনরোমান্টিক বসকে মানিয়ে সাজেক কিংবা কক্সবাজারের টিকিট হাতেই নেবে, সাথে 3 দিনের ছুটি। সে আজ এসব ভেবেই এসেছে। কোনো মতেই হেরে যাওয়া যাবে না। বস রোমান্টিক না, এটা কি তার দোষ? যেরকম কর্কশ মেজাজ দেখায় মনে তো হয় না বউ তাকে কাছে ডাকে। এরকম হলে বাকি 15 বছরের বাচ্চা কাচ্চার মুখ দেখবেন ওই খবিশ লোক। অন্যদিকে তার বউ স্বামী বলতে পাগল। একদিন বলেও আদর না করে ঘুমালে মরিয়া নিজে উস্কানিমূলক কাজ করতে থাকে। তখন বেচারি কবির নিজেকে কন্ট্রোল করতে পারে না। বরাবরের মতো তার পুরুষত্বের কাছে হেরে যায়। কবির চেহারা হেলান দিয়ে এসব কিছু কল্পনা করছিল। চোখ বন্ধ করে তখন সে অন্য জগতে বউকে নিয়ে কল্পনায় হানিমুন করছে। ঠিক সেই সময় প্রমুখ রুমে ঢুকে দেখলো কবির চোখ বন্ধ করে মিটি মিটি হাসছে। মুখ জুড়ে লজ্জার আভাস। হেলে যাওয়া চেয়ারের কাছে প্রমুখ পা থামিয়ে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ব্রো কিঞ্চিত করে দেখতে লাগলো কবিরের কাণ্ড। কবির আবার ঠোঁট কামড়ে লাজুক ভঙ্গিতে হাসছে। তাকে প্রমুখ কাজ দেখার দায়িত্ব দিয়েছে, আর সে এখানে বসে কি করছে তার কাছে মোটেও ভালো ঠেকলো না। তৎক্ষণাৎ দুলতে থাকা চেয়ারটা তার দানবীয় শক্ত হাতে আঁকড়ে ধরল। মুহূর্তে চেয়ার বন্ধ হয়ে যায়। এতে কল্পনার সাগরে বাসা কবির চট করে রেখে যায়। পা চালিয়ে চেয়ার তোলাতে গেলে বাধা পেল এবারও। তার পেছনে প্রমুখ রাগান্বিত মুখে দাঁড়িয়ে। অথচ সে জানেই না। কবির চোখ বন্ধ করে পরপর 2টা গালি দিয়ে শক্ত গলায় পাশের লোকটির উদ্দেশ্যে বলল, কোন শালা ডিস্টার্ব করছিস? নিজের কাজ বাদ দিয়ে আমার কল্পনায় ব্যাঘাত ঘটালি কেন শালা? প্রমুখ চেয়ার ছেড়ে দিল। মাথা জাকিয়ে দুহাত বুকে গুজে টান টান হয়ে দাঁড়ায়। কবির চুপ থাকছে না, বরং রাগ তার অসীম পর্যায়ে। কারণ কল্পনায় সে মাত্রই মারিয়াকে জড়িয়ে ধরেছে। কিন্তু কেন জানি সেই মুহূর্তে দুজনের মাঝখানে
চোখে ভাসলো প্রমুখের রাগের রূপ। সে চোখ বন্ধ করে আবারও বলে ওঠে, ড্যামিস, প্রমুখ চৌধুরীর ঘরে চৌধুরী, একটু প্রাইভেসিও দেয় না আমাকে। বউকে নিয়ে কল্পনা করছি, সেখানেও হাজির। কষ্টে একা একাই আহাজারি শুরু করলো কবির। পিছনে কে তার দেখার বিষয় না। হানিমুনে না যেতে পেরে তার বুক ফেটে যাচ্ছে। প্রমুখ এসব শুনে রীতিমতো রাগে পড়ছে। এই মুহূর্তে কবিরকে কি করা উচিত ভাবতেও পারছে না সে। তার সামনে তাকে গালি দিচ্ছে। রাগে সোয়াল শক্ত করলো। কবির আবারও বলল, দূর শালা, সারাক্ষণ কাজ আর কাজ। নিজে ঠিকই বউয়ের সাথে লুটোপুটি করে দেরিতে আসে, অন্য সুখে আগুন লাগিয়ে দেয়। তবুও সব দোষ আমার। মন চায় ওর 2 টাকার চাকরি ছেড়ে দূরে চলে যাই। তখন বুঝতো যোগ্য পিয়ে পাওয়া কতটা ভাগ্যের ব্যাপার। না চাইতে পেয়েছে বলে 1 পয়সারও কোনো মূল্য দেয় না খাটাস লোকটা। কথা শেষে প্রমুখ তৎক্ষণাৎ তার কলা চেপে ধরে। বিষয়টা বোঝার ওঠার আগে আক্রমণ হয় কবির সামনে। প্রমুখকে দেখে হকচকিয়ে উঠল। মুখের কাছে তার স্বয়ংচার। মুখ দেখে বোঝা যাচ্ছে ভীষণ ক্ষেপে আছে। সর্বনাশ, তার মানে সব শুনে ফেলেছে। আজ আর রক্ষা নেই। এবার হয়তো সত্যি চাকরি চলে যাবে। আর রাগে প্রমুখের মুখ লাল হয়ে গেছে। চোখ গরম করে কণ্ঠে ক্রোধ মিশিয়ে বলল, ওকে ফাইন, তো 2 টাকার চাকরি আজ থেকে বন্ধ। আমার খেয়ে আমার পড়ে শেষে কিনা আমার নামে কুটনামি করিস? কবির ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, 2 দিন আগে বেতন ক্যান্সেল করেছেন, এখন যদি চাকরি আউট করেন তাহলে বাঁচব কীভাবে? প্রমুখ তেড়ে গিয়ে বলল, শালা, আমি তোর কোন জন্মের শালারে? আমার কোন বাপের মেয়ে তুই বিয়ে করেছিস? কবির ভয়ে কাসুমাসু হয়ে মিনমিন কণ্ঠে বলল, আপনাকে তো বলিনি স্যার, মারিয়া ছোট্ট ভাইকে বলেছি। বচ্চারটা না খুবই দুষ্ট, তাই কথায় কথায় বলে ফেলেছি। একদম তর্ক করবি না কবির, নয়তো তোর বোনকে আমি বিয়ে করব। এরপর উঠতে বসতে শালা শালা ডাকবো। কিন্তু আমার তো কোনো বোন নেই স্যার। বেয়াদবটা আবারও মুখে মুখে তর্ক করছে। রাগে প্রমুখ তাকে ছেড়ে চেয়ারে বসলো। তার ক্রোধ এখনো কমেনি। কত সাহস, অফিসে বসে যা ইচ্ছে বলে। কলা ছেড়ে দেওয়ায় কবির একটু স্বস্তি পেল। সে জানে বউকক মারক তবুও চাকরি বাতিল করবে না। মানুষটা অদ্ভুত স্বভাবের। কবির নিচু কণ্ঠে জোরপূর্বক হেসে বলল, কন্ট্রোল স্যার, কন্ট্রোল। রেগে গেলেন তো হেরে গেলেন। রক্তচক্ষু নিয়ে তাকালো প্রমুখ। তৎক্ষণাৎ কবির চিপা কামড়ে বলল, আবারও ভুল, সরি সরি স্যার। আসলে রেগে যাবেন না, তবে আমাকে আজ যা শাস্তি দিবেন তাই আমি মাথা পেতে নিব। কবিরের কথা শুনে প্রমুখের টনক নড়ল। উষ্ঠ বাঁকিয়ে হেসে বলল, বুঝে শুনে বলছিস তো? 100% স্যার। আমি আপনার বিশ্বাসযোগ্য প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট। কখনো কিছুর অমান্য করেছি? প্রমুখ সোজা হয়ে বসে উষ্ঠ বাঁকিয়ে হাসল। তা লক্ষ্য করে কবিরের মনে ভয় ঢুকে যায়। সর্বনাশ, রাগ কমানোর জন্য ঝোঁকের বসে ভুল কিছু বলে ফেলেনি তো? এবার বুঝি সে নিজের পায়ে নিজে কোড়াল মারল। খাটাস স্যার, না জানি কি বলে বসে। ভেবে তার গলা শুকিয়ে আসে। হাত পা কাঁপাকাঁপির মাঝে প্রমুখ উচ্চস্বরে বলল, আহাদ, রায়হান, দ্রুত আমার রুমে আয়। 5 সেকেন্ডের ব্যবধানে তারা হাজির। তাদের দেখে কবির প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে রইল। লোকটার আচরণ সুবিধার না। তার উপর দিয়ে এখন জ্বর চাপে, এটা শিওর। প্রমুখ পায়ের উপর পা তুলে কবিরের দিকে চোখ রেখে বলল, কবিরের ব্যাপারে গোপ কেটে ফেলা হোক। রায়হানার আহাত চোখ বড় বড় করে তাকায়। ওইদিকে কবিরাজ শেষ। প্রতিটি মানুষের পছন্দের একটা জিনিস থাকে, ঠিক তেমনি কবিরেরও তার গোফের প্রতি অনেক সেন্সিটিভ। বউকেও হাত দিতে দেয় না। সে গোফের কথা স্যার কি বলল? কেটে ফেলা হোক মানে কি? গোফ ছাড়া তাকে কেমন হিরো আলম লাগবে? না, এটা সম্ভব নয়। এর থেকে মরে যাওয়াও ভালো। তবুও গোফে কাউকে হাত দিতে দিবে না। মারিয়াকেই সাবধান করেছে বারবার। শেষে কিনা এই খাটাস লোক সুযোগে সদ্ব্যবহার করছে। লোকটা পারে না এমন কোনো কাজ নেই। ভাবতে কষ্টে তার কান্না চলে আসে। আহাজারি করে বলতে ইচ্ছে করলো, না স্যার, এত বড় সর্বনাশ করবেন না। আমার যে ইজ্জত নিয়ে টানাটানি হবে স্যার। গোপবিহীন অর্ধ উলঙ্গ হয়ে কিভাবে বাহিরে গিয়ে করব? বউয়ের সামনে কোন মুখে দাঁড়াবো? বউ যে আমাকে নিয়ে ঠাট্টা করবে। বেচারার মনের কথা মনেই রইল, কারণ একটু আগে সে বড় মুখ করে বলেছে, যা ইচ্ছে শাস্তি দিন, মাথা পেতে নেব। এবার তার মনে হলো জীবনের সবচেয়ে বড় ভুল এটাই ছিল। দেওয়ালে মাথা ঠুকাতে ইচ্ছে করলো কবিরের। প্রমুখ আয়াসী ভঙ্গিতে বলে উঠল, কবির, ঠিক বলিনি? বেচারা অফিসে আসার পর থেকে মাথা খারাপ করে দিচ্ছে। বারবার বলছে, স্যার, এতদিন যত্নে করা গোপটা ক্লিন করার উপায় কি বলুন তো? বউ ঠিকমতো চুমু খেতেও পারে না। এতে সংসারে কোলাহল অশান্তি লেগে আছে। তাই চরম সিদ্ধান্ত নিয়েছে, কুফা গোপটাই বিদায় করব। তবুও বউকে খেপানো যাবে না। মেয়ে মানুষ বড্ড ভয়ঙ্কর, চাইলে খুনও করতে পারে। শেষে দেখা যাবে এই গোপের জন্য আমাকে তালাক দিয়ে চলে গেছে। প্রমুখের প্রতিটি বানানো কথায় কবির হতভম্ব হয়ে যায়। সে কখন এসব বলল? নাটকবাজি লোক, বন্ড লোক, তাকে নাকানি চোবানি খাওয়ার দান্দা খোঁজে। আর সেও ঠিক সেই রাস্তাতেই প্রতিবার পা দেয়। কার মুখ দেখে যে আজ সে ঘুম থেকে উঠেছিল কে জানে।
বজ্জাত লোক, শুক্রবারেও ছুটি দেওয়ার কোনো নাম নেই। বলে কিনা বেশি কাজ বেশি বেতন। রায়হানের কথায় কবিরের ধ্যান ভাঙে। স্যারের কথাই সত্যি। আপনি কি আসলে এই সিদ্ধান্ত নিয়েছেন? কবির ফোঁস করে নিঃশ্বাস ফেলে মাথা ঝাঁকালো। খুব কষ্টে দুঃখে তার মরে যেতে ইচ্ছে করছে। প্রমুখ তৎক্ষণাৎ হুঙ্কার ছেড়ে বলল, আমার কথা সত্যি মানে? কি বোঝাতে চাস? আমি মিথ্যে বলছি? না স্যার, তা কখন বললাম? কিন্তু কবির সাহেবের গোফের প্রতি কতটা কেয়ারিং এটা অফিসের সবাই জানে। চা খাওয়ার সময় খুব সিরিয়াস হয়ে যায়, যেন গোফে লেগে গোফটা নষ্ট না হয়। আর উনি কি না আজ ডাইরেক্ট কেটে ফেলার কথা বলল? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে স্যার। প্রমুখ সোয়াল শক্ত করে বলল, 1 মিনিটের মধ্যে নিয়ে যা কবিরকে। আমি যেহেতু বলছি তার মানে ওই গোফের আজকেই দাফন হবে। প্রমুখ কথার পিঠে কেউ কথা বলার সাহসই পেল না। নিজের কথায় পেশে যাওয়া কবিরকে তারা নিয়ে গেল। 10 মিনিটের ভিতরে সে গোপ অচিরে নাই করে দিল। এত বছরের গোপটা হারিয়ে সে প্রায় ডিপ্রেশনে চলে যায়। প্রমুখ কবিরের সামনে দাঁড়িয়ে অদর বাকিয়ে হাসল। দুহাত উঠিয়ে অহেতুকভাবে আড়মোড়া ভাঙার অভিনয় করে বলল, কিতনা কিউট হে ইয়ার, একদম সালমান খানের মতোই লাগছে, তাই না জনগণ? সবাই এতক্ষণ কবিরের দশা দেখে হাই হাই করছিল। সকলের ভিতরে বিস্ময়। হঠাৎ কি হলো এসব? কেনই বা হলো? কবির লজ্জায় মুখ লুকানোর জন্য এলোমেলো দৃষ্টি ফেলছে। প্রমুখ অসহায় কণ্ঠে বলল, যাও কবির, তোমার হানিমুন যাওয়ার টিকিট কনফার্ম। বউকে নিয়ে 4 দিন সাজেক থেকে ঘুরে আসো। অবশ্যই ছবি তুলে আনবে। আমরা সবাই নতুন রূপে কবিরকে দেখব। সবসময় পুরনো দেখতে দেখতে চোখ বিরক্ত হয়ে গেছে, তাই চোখের শান্তির জন্য নতুন রূপ দিলাম। প্রমুখ একটু থেমে আবারও বলল, বাসায় গিয়ে ব্যাগ গুছিয়ে রেডি হ, সন্ধ্যায় বাস আসবে। এত বড় কষ্টের মাঝেও প্রমুখের শেষ কথাগুলো শুনে কবির পট করে তাকায় তার দিকে। চোখ অবিশ্বাস্য সাহেনিতার। স্যার হানিমুনে যাওয়ার পারমিশন দিয়েছে? কিভাবে সম্ভব? সে তো একটু আবদার করেনি। প্রমুখ ব্রু নাচিয়ে হাসছে। কবির খুশিতে থ মেরে কিছুক্ষণ তাকিয়ে রইল। আসলে কি সত্যি? যদি গোপ বিসর্জন দেওয়ার পরে হানিমুনের টিকিট পায়, তাহলে সে প্রতি মাসে গোপ বিসর্জন দিবে। সেই খুশিতে আত্মহারা হয়ে চিৎকার দিল, আপনি কি সত্যি বলছেন স্যার? কেন, মিথ্যে মনে হয়? না, আসলে আমার বিশ্বাস হচ্ছে না। একটু সিমটি কাটবেন? প্রমুখ এগিয়ে এসে সত্যি সত্যি কবিরের হাতে জোরে একটা সিমটি কাটল। ব্যথায় কবির বেচারা উফ শব্দ করে ওঠে। প্রমুখ থমথমে গলায় বলল, এবার নাটক না করে বাসায় যা। ব্যাগ গুছিয়ে হানিমুনের উদ্দেশ্যে রওনা দে। প্রমুখের কথা শেষ হতে না হতে কবিরের দ্বিতীয়বারের মতো ভয়ঙ্কর এক কাণ্ড ঘটিয়ে ফেলল। সে জ্বরের বেগে চাপটে জড়িয়ে ধরল প্রমুখকে। সেকেন্ডের ব্যবধানে ছেড়েও দিল। তার এই কাজে অফিসের সবাই যেন স্তব্ধ। যার সাথে কথা বলতে কাসুমাসু করে সকলে, যেখানে ওই ভয়াবহ লোকটাকে স্পর্শ করার কথা কেউ ভাবতেও পারে না, সেখানে কবির ডাইরেক্ট জড়িয়ে ধরল। ভাবতে গলা শুকিয়ে আসলো সকলের। প্রমুখ দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। ততক্ষণে কবির লিফটের কাছে যেতে যেতে অপরাধী কণ্ঠে বলল, সরি স্যার, আবারও ভুল করে ফেলেছি, মাফ করবেন। নয়তো হানিমুন থেকে ফিরে আসার পর শাস্তি দিবেন। সব শাস্তি মাথা পেতে নিব। তাহলে দাড়িও আউট করে দিতে পারেন, একটুও মাইন্ড করব না। টাটা, দোয়া করবেন। প্রমুখ তার যাওয়ার ফানে চোখ গরম করে তাকিয়ে বলল, বিড়বিড় করে, শালা, এত বড় সাহস! আমার বউয়ের জিনিসে হাত দিস, জড়িয়ে ধরিস। শালা গে কোথাকার, শুধু শুধু কি মারিয়ে তোকে কাছে ঘেঁষতে দেয় না? এখন সব ক্লিয়ার, একদম তো জান বের করব। নেক্সট টাইম বলেও আমাকে স্পর্শ করলে। জড়িয়ে ধরা তো অনেক দূরের কথা। সিরাত, তোমার ফাইনাল পরীক্ষা কবে? সিরাত অ্যাসাইনমেন্ট করছিল বসে বসে। বাহির থেকে প্রমুখ ফিরেছে মাত্র। লেখা থামিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, 3 দিন পর থেকেই। অথচ এক অক্ষরও পড়া হয়নি ঠিক মতো। কেন হয়নি? আমি কি তোমাকে ডিস্টার্ব করি, নাকি পড়াশোনা করতে নিষেধ করেছি? সিরাত পরীক্ষার চিন্তায় হা হুতাশ করছে। এক্সামের নোটিশ পর্যন্ত দিয়ে দিয়েছে, ওদিকে তার সিলেবাসই শেষ হয়নি। সিরাত 2 হাতে চুল টেনে হতাশ গলায় বলল, ছোট্ট জীবনে কত কিছুই না ঘটে গেল, পড়ালেখা মনে থাকবে কিভাবে? প্রমুখ হাতের কড়ি খুলে ড্রেসিং টেবিলে রাখলো। গায়ের কোট আর টাই ঢিলে করে গম্ভীর কণ্ঠে বলল, কি ঘটেছে? তোমার বয়স কত? দামড়ি একটা মেয়ে হয়েছ তো, এ বয়সে বিয়ে হবে না? দেখুন, কথায় কথায় দামড়ি মেয়ে বলবেন না। সিরাত মুখ ফুলিয়ে বলল। প্রমুখ ভ্রু নাচিয়ে নরম স্বরে বলে, তবে কি বলবো, এক বাচ্চার মা। কিন্তু তাহলে তো প্রেগনেন্ট হতে হবে। সিরাত চোখ বড় বড় করে হতভম্ব হয়ে যায়। সে দাঁতে দাঁত চেপে উঠে চলে যায় কিচেনে। লোকটার মুখে সারাটাক্ষণ বাজে কথা। প্রমুখ একা একাই হেসে ফ্রেশ হতে চলে যায়। বারান্দায় যাওয়ার সময় মনে পড়ল আকাশটা মেঘলা, একটু পরে হয়তো বৃষ্টি হবে। এই ওয়েদারে 1 কাপ কফি ছাড়া উপভোগ করাই যায় না। কথা মতো কিচেনের দিকে পা বাড়ায়। কাছে যেতে দেখলো সিরাত 2 কাপ ধোয়া ওঠা কফি হাতে এদিকে আসছে। প্রমুখ আশ্চর্য নয়নে বলল, ওমা, তুমি কফিও বানাতে পারো? সিরাত বাহু জাকিয়ে বলল, তো পারবো না, সবই পারি।
ভুল, সব পারলেও সামান্য চুমু খেতে পারো না। ভুল, সব পারলেও মুহূর্তে লজ্জায় গাল দুটো লাল হয়ে যায় সিরাতের, কান ঝাঁঝা করে ওঠে। সে দ্রুত রুমের দিকে যেতে যেতেই চোখ গরম করে বলল, সব সময় আপনার বাজে কথা। প্রমুখ তার পিছু পিছু যায়। সিরাতের কানে ফিস ফিস করে বলল, সত্যি বলতে দোষের কি? হ্যাঁ, তবে তুমি প্রমাণ করে দেখাও আসলেই তুমি সব কিছু পারো। সিরাত কফির মগটা জোরপূর্বকে তার হাতে ধরিয়ে বারান্দায় চলে গেল। মুখ গোমরা করে বলল, দরকার নেই। প্রমুখ ফোঁস করে নিঃশ্বাস ফেলল। ভেবেছিল এই সুযোগে কথার জালে ফাঁসিয়ে একটা হটসমো আদায় করে ছাড়বে, কিন্তু হিতে বিপরীতে হয়ে গেল। বৃষ্টি আসার আগ মুহূর্তে প্রচণ্ড ঠান্ডা বাতাস বইতে শুরু হয়। এখনও তাই। বাতাসের তীব্রতায় সিরাতের গা শিরশির করে ওঠে। মনে হলো ভীষণ এলোমেলো। বৃষ্টির সাথে অনুভূতির কি কোনো কানেকশন আছে? তবে কেন আনসান অস্থির হয়ে মন? তার মধ্যে যদি বিবাহিত কাপল হয় তাহলে তো কথাই নেই। জলজান্ত স্বামী তার পাশেই। স্বামীর উত্তাপে বৃষ্টির রাতে একটু পড়লে দোষ কি? কিন্তু মেয়ে বলে লাজ দেখে ধরে। সিরাতের মনে চলছে একটু প্রমুখকে জড়িয়ে ধরা। সে চোখ বন্ধ করলো। বৃষ্টির দাপটের সাথে সাথে তার মাথায় ঘুরতে থাকা নিষিদ্ধ সব অনুভূতিকে মাথায় চাপা দিয়ে সে হালকা কফিতে চুমুক দিল। বৃষ্টিও শুরু হলো তুমুলভাবে। হাত বাড়িয়ে দিতে কয়েক ফোঁটা বৃষ্টি জিটজিট করে পড়ল। সিরাত ছিঁড়ে ওঠে। এদিকে প্রমুখ গাঢ় নয়নে তাকিয়ে আছে বইয়ের দিকে। কফিতে ক্ষণে ক্ষণে চুমুক দিচ্ছে। এই রোমান্টিক আবহাওয়া কিছু একটা না করলে অনর্থক হয়ে যাবে। কিন্তু বউ যে পালাই পালাই করে, জোর জবরদস্তি করার কোনো ইচ্ছে নেই। ওদিকে এত মাস একসাথে থেকে অনেক কষ্টে প্রমুখ নিজেকে সামলেছে, কিন্তু দিন দিন বউয়ের হটনেসে সে কন্ট্রোল হারায়। এই যে যেমন এখন হচ্ছে, মন চাইছে জোর করে কোলে নিয়ে বিছানায় ফেলে ভালোবাসার অনলে পড়িয়ে দিতে, অস্থির করে তুলতে, আদরের ছোঁয়ায় বরিয়ে দিতে। বেহায়া মন সব যত যাচ্ছে কন্ট্রোলের বাহিরে চলে যাচ্ছে। তার ভাবনার মাঝে সিরাত তার সামনে দাঁড়ালো। তখনও প্রমুখ তার কল্পনাতেই বিভোর। সিরাতের চোখ মুখে আজ অন্যরকম চঞ্চলতা। সে হাসি মুখে বলল, আজ একটু ছাদে যাই। প্রমুখের হুঁশ ফিরল ততক্ষণে। সিরাতের আগের বলা কথা তার কানেই পৌঁছায়নি। সে মুখ থেকে কথা সরিয়ে একটু নড়ে চড়ে বলল, কি কিছু বললে? সিরাত বড় করে শ্বাস নিয়ে বলল, ছাদে যাব। প্রমুখ কপাল কুঁচকে ভাবল, এত বৃষ্টিতে কেন ছাদে যেতে চাইছে? ভিজবে না, এই সন্ধ্যায় কখনোই ভিজা যাবে না। সে তৎক্ষণাতে বলে উঠল, নো নেভার। সিরাত অনুমতির আশায় তাকিয়েছিল। এবার যেন কষ্টে কান্নাই পেল তার। সে হাত পা ছোটাছুটি করে বাচ্চাদের মতোই বলল, কতদিন বৃষ্টিতে ভিজি না, আজ একটু যেতে চাইলাম, তাও আপনি না করলেন। কথা বলে মুখটা কাদো কাদো করে ফেলল। প্রমুখ কপাল কুঁচকে তাকিয়ে আছে। সিরাত কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ঠিক আছে, তাহলে আজ থেকে আমিও আপনার সাথে এক রুমে থাকবো না, জুলেখার সাথে থাকবো। আমার কথা না শুনলে আমিও শুনবো না। তার কথা শুনে প্রমুখের সোয়াল আপনা আপনি ঝুলে গেল। তার বিশ্বাসই হচ্ছে না সিরাত এমন কিছু বলতে পারবে। শেষে কিনা বউ করে বউ ছাড়া থাকবে? এটা কেমন কথা? জীবনেও সম্ভব নয়। এত মাস একই বিছানায় ঘুমিয়ে এক প্রকার বাজে অভ্যাসে পরিণত হয়েছে। এখন আলাদা থাকবে। সে তৎক্ষণাৎই বলল, লিমিট ক্রস করছো সিরাত, মনে করলে তাই। কথা বলে সে নিখুঁত অভিনয় করার চেষ্টা করলো। এত মাসে সে ভালো করেই বুঝেছে বদলোক তাকে জীবনেও জুলেখার রুমে যেতে দিবে না। পারলে সারা রাত কান ধরে উঠবস করাবে, তবু অন্য রুমে যেতে দিবে না। হাতে বালিশ আর কাঁথা নিল। এরপর প্রমুখকে দেখিয়ে দেখিয়ে বেরিয়ে যেতে লাগলো। এসব কাণ্ড দেখে রীতিমতোই হতভম্ব প্রমুখ। তার মানে মেয়েটা সিরিয়াস? ছোট্ট একটা বিষয় নিয়ে আসলে বউ তাকে ছেড়ে চলে যাবে? কখনো না। তার থেকে আজ সারা রাত মেয়েটাকে ছাদে আটকে রাখবে। এরপর দেখবে কত ভিজতে পারে। জ্বর উঠলে তখন থাপ্পড় মেরে মেরে বোঝাবে। সিরাত দরজার কাছে যেতেই প্রমুখ তার শক্তপোক্ত হাত দ্বারা পেট জড়িয়ে ধরল। সিরাতের পিঠ এখন ছেলেটির বুকে এসে ঠেকেছে। শক্ত করে ধরায় সিরাত হকচকিয়ে যায়। গাড় বাঁকিয়ে তাকায় প্রমুখের দিকে। চোখ দুটি লাল হয়ে আছে। দেখো বোঝা যাচ্ছে খুব রেগে গেছে। প্রমুখ দাঁতে দাঁত শক্ত করে বলল, আর একবার নড়লে মেরে ফেলবো। সিরাত হালকা ডোক গিলে শক্তি সঞ্চয় করলো। এই মুহূর্তে হারলে চলবে না। এখন থেকে লোকটার সাথে লাগতে হবে। তাই চেঁচিয়ে বলল, মেরেই পেলুন, তবু আজ আমি বৃষ্টিতেই ভিজবো, নয়তো আজীবনের জন্য এই রুম ত্যাগ করব। প্রমুখের রাগ আরও দ্বিগুণ হলো। সে অনেক হাতে সিরাতের গাড় গলিয়ে চুলের কাছে নেয়। এরপর সব চুল মুঠোয় নিয়ে টান দিল। বেচারি ব্যথায় সিরাতের অবস্থা খারাপ। চোখ খিচে রাখলো সে। প্রমুখ সিরাতের বন্ধ চোখে চোখ রাখে। তারপর গালে নাকে আস্তে আস্তে নজর আটকায়। ব্যথায় ঠোঁট কামড়ে রাখা লাল ওষ্ঠের দিকে। ব্যথায় কাঁপছে নরম অতর জোড়া। হাতের মুঠো আগলা করলো অজান্তেই। সেদিকে বেহায়া নজরে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, তবে তাই হোক, শেষবারের মতো বৃষ্টিতে ভিজো,
তোমার দেহ আজ বৃষ্টি ছুঁয়ে দিক, কারণ এরপর থেকে প্রতিটি বৃষ্টির সময় বন্ধ রুমে আমার বৃষ্টিতে তোমায় ভিজাবো। আমার স্পর্শে কেঁপে উঠবে, লজ্জায় মিশে যাবে বুকের সাথে। সিরাত তৎক্ষণাৎ অজানা অনুভূতিতে শিহরে উঠল। চোখ আর খেলতে পারল না। হাতে সব জিনিসপত্র পট করে ফ্লোরে পড়ে যায়। সে বরফের মতো জমে প্রমুখের সাথে লিপ্টে রইল। লজ্জায় বল শক্তি ফুরিয়ে আসছে। প্রায় 1 মিনিট পর অনুভব করলো সে শুনতে পারছে। তৎক্ষণাৎ চোখ খুলে দেখলো প্রমুখ তাকে কোলে নিয়ে লিফটের কাছে যাচ্ছে। ছেলেটির মুখে রহস্যময় হাসি। বুকটা স্যাঁত করে উঠল। কি করবে ছেলেটা? উষ্ঠ বাঁকিয়ে হেসে আরো শক্ত করে ধরে রইল। নাকের নাক ঘষে নেশাক্ত গলায় বলে, একসাথে বৃষ্টি স্নান করবো বেবি। সিরাত হালকা টোক গিলে লিফটের ভিতরেও তাকে নামালো না। আর না সিরাত টু শব্দ অথবা ছুটোছুটি করলো। সে শান্ত হয়ে ঘন নিঃশ্বাস ফেলছে। ছাদের কাছে গিয়ে দেখলো বৃষ্টির তাণ্ডবে পানি জমে গেছে। প্রমুখ সেই বৃষ্টির মধ্যে ছাদের মাঝে প্রচণ্ড দমকা হাওয়ায় ছাদের গাছপালা ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে। বৃষ্টির বড় বড় পোয়াটা গায়ে পড়তে সিরাত শিরশির করে ওঠে। দুহাত বুকের মাঝে ভাঁজ করে রাখলো। শীত লাগছে তার। তাছাড়া সামনে যে ভয়ঙ্কর পুরুষ দাঁড়িয়ে, চোখ খোলাও মুশকিল। সেকেন্ডের ভিতরেই দুজন কাকবেজা রূপ নিল। প্রমুখের গায়ে ট্রাউজার আর টি শার্ট ভিজে একাকার। সিরাতের পাতলা 3 পিসটা বাকি নেই, যার ফলে গায়ের সাথে লেগে আছে। ভেজা গায়ে সিরাতকে দেখতে লাগলো প্রমুখ। দেহে জামা লেপ্টের প্রতিটি বাজে স্পষ্ট। কাঁধের চুলগুলো বাতাসে পিছনে চলে গেছে। অবাধ্য হাত ছুঁতে চাইল সিরাতকে। প্রমুখের নজর এখন মেয়েটির ঠোঁট, গলার বক্ষে। ওড়নাটা সরে গিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে। মুহূর্তে পুরুষত্বা তার জেগে ওঠে। সে ডোক গিলে চোখ বন্ধ করলো। ওদিকে ভিতরে ভিতরে ভীষণ অস্বস্তি হলো সিরাতের। সে চোরা চোখে প্রমুখকে এক নজর দেখে। গোলাপি ঠোঁট জোড়া দিয়ে প্রতিটি বৃষ্টির ফোঁটা পিষিয়ে দিচ্ছে ছেলেটি। গাঢ় চোখের পাতা কামছে। এই মুহূর্তে ওই ঠোঁট জোড়া তাকে পাগল করে তুলল। সে নিজের অজান্তে আলুথালু পায়ে একদম নিকেটে গেছে। হঠাৎ হাত উঠিয়ে প্রমুখের গলায় রাখলো। তৎক্ষণাৎ চট করে চোখ খোলে প্রমুখ। সিরাতের চোখে আজ আকুলতা, অস্থিরতা, কিছু চাওয়ার তীব্র ইচ্ছে উপলব্ধি করতে পারল সে। এবার প্রমুখ সাহসা বাম হাতে কোমরের বাঁকা খাঁজে চেপে ধরে একদম নিজের কাছে আনে। বৃষ্টির পানি টপ টপ করে দুজনের দেহে পড়ছে। সিরাতের যেন কোনো হুঁশ নেই। আস্তে আস্তে প্রমুখ তাকালো। গভীর দৃষ্টিতে মেয়েটির গোলাপি ঠোঁটে চোখ যায়। এলোমেলো হলো সে। মুহূর্তে মস্তিষ্ক গরম হয়ে যায়। বুকের ভিতর অশান্ত ঢেউ গর্জে ওঠে। সে ডান হাত সিরাতের বেচা পিঠে রাখলো। উত্তেজিত কণ্ঠে শুধু বলল, সরি, বাট নট সরি। জাস্ট অনুভব করো সিরাত। ক্ষণিকের মাঝে প্রমুখ যোগে তার গলায় মুখ ডোবায়। একের পর এক ছোট ছোট চুমু খেতে থাকে। এরপর জোরে কামড় দিয়ে থামলো না। সিরাত না পেরে চোখ বন্ধ করলো। প্রমুখ গলা থেকে মুখ উঠিয়ে পরম আবেশে মেয়েটির বেজার তৃষ্ণাতে উঠে তার খড়খড়ে ঠোঁট ডুবিয়ে দেয়। পাগলের মতো শক্ত করে জড়িয়ে ধরে চুম্বন করতে লাগলো। সিরাতের অস্থিরতা মনও সায় দেয়। সেও পাল্লা দেয় তার সাথে। তার দুহাতে অজান্তে প্রমুখের ঘাড়ে চলে যায়। এই বৃষ্টির মধুর সময় তারা দুজনেই মধুসূদা পান করতে ব্যস্ত। যেন দীর্ঘকাল তারা অনাহারের পর একটু পানির দেখা পেয়েছে। কেউ কারো থেকে আজ কম নয়। অস্থিরতায় ছোট ছোট কামড়ও দিচ্ছে দুজন। সেকেন্ড যায়, মিনিটও যায়। দীর্ঘক্ষণ পর সিরাত পাগলাটে ছেলেটির সাথে আর না পেরে হাঁপিয়ে ওঠে। তৎক্ষণাৎ দাঁত দ্বারা জোরে কামড় বসিয়ে দিল। মুহূর্তে ছেলেটি ছেড়ে দেয়। সিরাত একটু দূরে গিয়ে অনবরত হাঁপাতে থাকে। প্রমুখও হাঁপাচ্ছে। বৃষ্টির বেগ ধীরে ধীরে আরও যেন বাড়ছে। প্রমুখের গোড় কেটে ঠোঁট থেকে হালকা রক্ত বের হচ্ছে। সে বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুছে সিরাতের ঠোঁটের দিকে তাকায়। ও রোস্টেরও বাজে অবস্থা। মুহূর্তে জখম হয়ে গেছে। সে দ্রুত এগিয়ে আবারও সিরাতকে জড়িয়ে ধরল। ঈষৎ কেঁপে ওঠে সে। প্রমুখ পরপর সে জখম হয়ে যাওয়া ঠোঁটে পরম যত্নে আবার সফটলি চুমু খেল। সিরাত ভেবেছিল আবারও ব্যথা দেবে, কিন্তু কোনো ব্যথাই অনুভব করলো না। বরং ভালোই লাগলো। প্রমুখ তাকে আষ্টে পিষ্টে ধরে আছে। ছেলেটির হাতের স্পর্শ সিরাতের বেজা দেহের প্রতিটি জায়গায় কাঁপন ধরিয়ে দিচ্ছে। এতক্ষণ সেও কি করেছে ভেবেই লজ্জায় মাথা নুইয়ে রাখলো। চারপাশে ততক্ষণে আধার নেমে গেছে। প্রমুখ আস্তে আস্তে ছেড়ে দিয়ে গাল চেপে চুমু খেয়ে বলল, নারীর এমন রূপ চোখের সামনে দেখলে কেউ সামলাতে পারবে? আমার তো ইচ্ছে করছে রুমে গিয়ে আরও গভীর কিছু করতে। ইউনো আমি কি বলছি? সে একটু থেমে সিরাতের জখম হওয়া ঠোঁটে আঙ্গুল রেখে আবারও বলল, ভেবেছিলাম আমি একা চুমু খাবো, কিন্তু এখন দেখি তুমি নিজেও পারফেক্টলি চুমু খেতে পারো। আই অ্যাম ইমপ্রেসড বেবি। আসো আবারও শুরু করি। লজ্জায় সিরাত থরথর করে কেঁপে ওঠে। এ মুহূর্তে এখান থেকে না গেলে আরও বড় কিছু সর্বনাশ হয়ে যাবে। কারণ সে তো উতলা হয়ে লোকটার কাছে গিয়েছিল। তারপর লোকটা নিজেই প্রথমে শুরু করলো। উত্তেজনায় সেও চুপচাপ থাকতে পারেনি। না চাইতেও সায় জানিয়েছে। তাই কি এমন হয়েছে? স্বামীকেই তো চুম্বন করেছে। এখন কিনা অসহ্য লোক তাকে লজ্জা দিচ্ছে।
টিপ্পনি কাটছে, দরকার পড়লে নেক্সট টাইম কামড়ে ওই লোকের ঠোঁট ছিঁড়ে ফেলবে। তখন উচিত শিক্ষা হবে। ছেলেরা চুমু খেতে পারলে মেয়েরা কেন পারবে না? তাছাড়া উনি কি পরপুরুষ, স্বয়ং বিয়ে করা স্বামী? প্রমুখ শয়তানি হেসে মুখ এগিয়ে আসতে সে লজ্জায় দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে চলে যায়। তার অন্যরকম অনুভূতি হলো এই মুহূর্তে চাপা দিয়ে রাখল। প্রমুখ থতমত খায়, জল শক্ত হয়ে গেল। এত শক্ত কেন পায়? এমন হলে তো সর্বনাশ, বাচ্চার মুখও দেখতে পারবে না। বেচারা প্রমুখ, সে ছাদের দোলনায় দপ করে বসে বৃদ্ধাঙ্গুলটা ঠোঁটে রেখে বলল, বইয়ের কামড়ে এতটাই প্রশান্তি লাগে, এখন থেকে রোজ কামড় খাবো, আদরের কামড়। বাসে এসে সিরাত ফ্রেশ হলো। আয়নায় নিজেকে দেখে অদ্ভুত শিহরণে কেঁপে ওঠে। চোখ বন্ধ করে ভাবলো একটু আগে সে সুখের মুহূর্তগুলো। বাথরুম থেকে বের হলো দীর্ঘ সময় পর। এরপর সাথে সাথে বিছানায় গিয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুম দিল। আসলে তার মনে এখন জ্বর উঠেছে। প্রমুখের কাছ থেকে পালাতেই ঘুমের আয়োজন, কিন্তু বাহিরের উষ্ণ আবহাওয়ায় সত্যি সত্যি মিনিট 10 মাঝে ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পর প্রমুখ রুমে এসে দেখলো বউটি ঘুমিয়ে কাঁদা। তার ইচ্ছে করলো ঠান্ডা পরিবেশে বউকে জড়িয়ে ধরে ঘুমাতে। দ্রুত শাওয়ার নিয়ে সিরাতের গায়ের উপর বর দিয়ে শুয়ে পড়ল। কাঁথার ভিতর বরফের ন্যায় ঠান্ডা শরীর প্রবেশ করায় সিরাতের ঘুম হালকা হয়ে যায়। বুঝলো প্রমুখ চলে এসেছে, তবুও চোখ খুলল না। মনে হলো এই বুঝি ধরা খেলো। প্রমুখ তাকে জড়িয়ে ধরে বুকে টেনে নিল। এরপর ভেজা চুলের ভাঁজে মুখ ডুবিয়ে ঘুমিয়ে যায়। সিরাত কাসুমাসু হয়ে শক্ত করে তার বুকের সাথে লেপ্টে আসে। সে বসার রাতে আর ডিনার করা হলো না কারো। মধ্যরাতে হঠাৎ ঠক ঠক করে কাঁপুনি উঠল সিরাতের। ভেজা চুল থাকায় পানি ডেবে জ্বর হয়েছে। সে শক্ত করে প্রমুখে ধরে মুখ দিয়ে অস্পষ্ট শব্দ করল। প্রমুখের ঘুম ভেঙে যায়। মেয়েটির জ্বরে গা পড়ে যাচ্ছে। এবার সে গরমের তীব্রতা তার শরীরেও অনুভব করলো। চোখ খুলে মেয়েটিকে কাঁপতে দেখে আঁতকে ওঠে। চটপট করে হাত দিয়ে তার পিঠ ঘষে বলল, কি হয়েছে, এমন করছো কেন? সিরাত ঠান্ডায় উষ্ণতা পাওয়ার লোভে প্রমুখের গায়ে পা তুলে কোলবালিশের মতো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। মনে হলো সে পারে না ছেলেটির বুকের ভিতর ঢুকে যেতে। প্রমুখ ভয়ে তৎক্ষণাৎ উঠে পড়ল। পাশের টেবিল থেকে প্যারাসিটামল বের করে বিছানায় গেল। হাতে পানির গ্লাস। সিরাত জ্বরে আবল তাবল বকছে। লাল হয়ে যাওয়া ঠোঁট জোড়া পাকা করে ছেলেটি ওষুধ ঢুকিয়ে দিল। পানি এগিয়ে দেয়, এরপর বলল, এটা খেয়ে নাও, জ্বর কমে যাবে। জ্বরের ঘোরে অল্প পানি খেয়ে হঠাৎই প্রমুখের টি শার্ট শক্ত করে চেপে ধরল। অস্পষ্ট স্বরে বলল, দূরে যাবেন না, আমাকে জড়িয়ে ধরুন, শীতে মরে গেলাম। প্রমুখ ফুঁস করে নিঃশ্বাস ফেলে হাত ছাড়িয়ে নিল। এরপর কাবার থেকে একটি সিঙ্গেল কম্বল বের করে সিরাতের উপর দেয়। ড্রিম লাইট অফ করে বিছানায় যায়। সিরাত অস্বস্তিতে প্রতিদিন ঘুমানোর সময়ও ওড়না জড়িয়ে ধরে ঘুমায়। আজও ব্যতিক্রম নয়। প্রমুখ তার গায়ে হাত দিয়ে এক টানে ওড়না বের করলো। সরে ফ্লোরে ফেলে জড়িয়ে ধরল শক্ত করে। হাত মালিশ করে দিয়ে বলল, আরও বৃষ্টিতে ভিজো। সিরাত জ্বরের ঘোরে অজান্তে প্রমুখের বুকে চুমু খায়। বইয়ের একরকম টর্চার প্রমুখ দাঁতে দাঁত চেপে সহ্য করল। চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে চোখ বন্ধ করে বলল, এবার চুপচাপ ঘুমাও। আর একবার অজ্ঞানে উল্টাপাল্টা কিছু করলে আমি কিন্তু জ্ঞানে বড়সড় কাণ্ড ঘটিয়ে ফেলবো। সিরাতের ওসবে কোনো ধ্যান নেই। জ্বরের প্রকোপে ঘন ঘন শ্বাস ফেলছে। সে তীব্র গরম শ্বাস পরপরই বুকে গিয়ে লাগছে ছেলেটির। ভিতরের সত্তা নড়ে চড়ে উঠছে। প্রমুখ সিরাতের কোমর জড়িয়ে তাতে দাঁত চাপল। চোখ বন্ধ করে বলল, শান্ত হও বউ, উত্তাপের অনলে নিজেও পুড়ছ, আমাকেও পোড়াচ্ছ। তোমার গরম নিঃশ্বাসে আমার ভিতর আগুন ধরে যাচ্ছে। দেখি জ্বর কমেছে কিনা। গুমু গুমু কণ্ঠে প্রমুখ মেয়েটির কপালে গলায় আলতো করে স্পর্শ করল। গায়ের তাপমাত্রা স্বাভাবিক থাকায় স্বস্তি পেল। সিরাত তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। প্রমুখ এবার সম্পূর্ণ চোখ মেলে তাকালো মেয়েটির মলিন চেহারায়। মনোযোগ দৃষ্টিতে মেয়েটির মুখায়াপব গভীর নয়নে দেখল। হঠাৎই তার রক্তবর্ণ উষ্ঠে ডান হাত বাড়িয়ে হালকা স্লাইড করল। মনে পড়ল কালকের মাঝরাতের ঘটনা। মেয়েটির তরসারে কি কষ্টটাই না বেচারা ঘুমিয়েছিল। প্রমুখ আনমনে হেসে সিরাতের মুখের উপর পড়ে থাকা এলোমেলো চুলগুলো দুহাতে ঠিক করে দিল। জোকে আবেশে চুমু খেলো গালে। এরপর তৈলাক্ত নাকটা হালকা টিপি দিয়ে বলল, এত জ্বালাচ্ছ কেন আমায়? সিরাত নড়ে চড়ে ঘুমালো। প্রমুখ ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, মাঝরাতে নিজের অজান্তে কি কি করেছ আর কোনো ধারণা আছে? সব কিছু হিসেব করে রাখছি, সময় আসুক সুদে আসলে পেরিয়ে দিব। কানের কাছে আওয়াজ হওয়ায় সিরাত আবার জেগে ওঠে। কপালে বাস ফেলে চোখ খুলল। মুখের সামনে প্রমুখকে ঝুঁকে থাকতে দেখে আত্মা ধক করে ওঠে। চোখে তৎক্ষণাৎই বাসল বৃষ্টির মুহূর্তে। অমনি লজ্জায় এই মুহূর্তে চিৎকার দেওয়া সে বলে যায়। বয়ার্ত কণ্ঠে শুধু বলল, আপনি আপনি এখানে কেন?
প্রমুখ তাকিয়েছিল এক দৃষ্টিতে। সে চট করে বালিশে মাথা রেখে বলল, দেখছিলাম নরম ঠোঁট জোড়ার কি হাল হয়েছে। কি কি হয়েছে? সিরাতের গলা কাঁপছে। প্রমুখ ঘুমানোর জন্য অন্য পাশ ফিরল। হাত পা ছাড়িয়ে ছিটিয়ে নরম স্বরে বলল, যা হওয়ার কথা তাই হয়েছে। প্রমুখের বেখেয়ালি কথায় আটকে উঠল সিরাত। বিছানা থেকে নামার জন্য দরফর করে গা থেকে কাঁথা সারালো। মুহূর্তে খেয়াল করলো তার গায়ে ওড়না নেই। সিরাতের আবার অজানা ভয়ে গলা শুকিয়ে কাট। সে আশপাশ খুঁজে যখন পেল না, এক প্রকার চেঁচিয়ে উঠে বলল, ওড়না? ওড়না কোথায়? আপনি আমার সাথে কি করেছেন? রাতে কিছু হয়েছে? প্রমুখ বাঁকা হাসল। কাঁথা মুড়ি দিয়ে লাজুক ভঙ্গিতে বলল, অনেক কিছুই হয়েছে। তুমি যেভাবে চুমো দেওয়া শুরু করেছিলে, তাতে কোনো শুদ্ধ পুরুষ চুপচাপ বসে থাকতে পারবে না। সেখানে আমি তো নিয়ন্ত্রণহীনা অশুদ্ধ পুরুষ। তার উপর যদি পাশে একটা হট অ্যান্ড স্পাইসি বউ থাকে, তাহলে তো কোনো কথাই নাই। না চাইতেও অনেক কিছুই হয়ে যাবে। সিরাত আবার চোখ বড় বড় করে অবিশ্বাস্য দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এ কি বলছে লোকটা? মজা করছে না তো? নাকি সত্যি কিছু হয়েছে? যদি কিছুই না হয় তাহলে এতদিন ওড়না ঠিকঠাকই থাকলো, কিন্তু আজ কেন ওড়না উধাও হলো? দুরু দুরু বুক নিয়ে সিরাত বিছানা থেকে নামলো। সেই মুহূর্তে প্রমুখ চোখ বন্ধ রেখে বলে, খুঁজে দেখো, হয়তো রুমের কোনো এক কোনায় আছে, অবহেলিত হয়ে পড়ে আছে। তাছাড়া আজ থেকে ঘুমানোর সময় ওড়না পরা যাবে না। এমনিতেই তোমাকে নোরা ফাতিহির মতো লাগে। প্রমুখ থামলো। কোলবালিশ জড়িয়ে আবারও ঘুমন্ত শুরু করে। আর হ্যাঁ, থ্যাংক ইউ কালকের মিষ্টি মোমেন্টের জন্য। কিন্তু সিরাত বেবি, এটা কিন্তু সত্যি, তুমি আমাকে চুমু খেয়েছ, জড়িয়েও ধরতে বলেছ। সিরাত ফ্লোরে বসে হালকা ডোক গিলল। অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি? কখন? একদম বাজে কথা বলবেন না। শুধু শুধু মিথ্যে অপবাদ দিচ্ছেন। কালকে নিজেই প্রথমে চুমু খেলো, এখন দোষ দিচ্ছে আমার। অবশ্যই এটা সত্য, আমি আগে কাছে গিয়েছিলাম, কিন্তু কামিনকালেও চুমু খেতে যাইনি। সিরাত কথা শেষ করে কাবাট করল। এখানে 1 মিনিট থাকলে প্রমুখ খেপানো জ্বালানো শুরু করবে। তাই মুখ লুকানোর জন্য 3 পিস হাতে নিয়ে বাথরুমে চলে যায়। কেন যেন ভীষণ লজ্জা করছে। তাছাড়া সত্যি কি রাতে কিছু করেছে? হয়তো হয়েছে। লোকটা ওইসব বলবে কেন? লোকটার মুখে সারাক্ষণ মিথ্যে কথাও রেডি থাকে। সে মাথা থেকে এসব ভাবনা ঝেড়ে গোসল করে বেরিয়ে আসলো। তৎক্ষণাতে তার কানে নেশাময় কিছু বাক্য এলো। ট্রাস্ট মি সিরাত, তুমি সত্যিই চুমু খেয়েছ, তাও আবার আমার বুকে। এখন সদ্বোধ হিসাবে আমিও তোমার সেম জায়গায় চুমু খাবো। তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? কামিন বেবি, জলদি আসো, নয়তো ঘুম হবে না আমার। কথাগুলো শুনে সিরাতের কান ঝাঁঝা করে ওঠে। সে হাতের মুঠো শক্ত করলো। কান গরম হয়ে যাচ্ছে। লোকটা কি বলছে এসব কি জানে? তার জ্ঞান বুদ্ধি লজ্জা শরম সবই কি লোপ পেয়ে গেছে? লজ্জা সে আর সময় নষ্ট করলো না। এক দৌড়ে জুলেখার রুমের দিকে যেতে যেতে বলল, অযথা মিথ্যে অপবাদ দিবেন না। আর কিছু হয়ে থাকলেও সমস্যা কি? ওসব স্বপ্নের মতোই বলে যান। বুকে আসো বেবি, একটু আদর করি। সিরাত জুলেখার রুমে এসে সোফায় বসে। তার হাত পা কাঁপছে। কাল সন্ধ্যায় বৃষ্টিতে চুমু খেয়ে যতটা লজ্জা করেনি, তার থেকে বেশি লজ্জা করছে আজকে। লোকটির সামনে যেতে অস্বস্তি হচ্ছে। তার প্রতিটি বাক্যে সারা দেহ কাঁপছে। ইস, কি যে মারাত্মক কথাবার্তা! কিভাবে নিঃশব্দে বলল চুমু খাবে? চিহ, ঘুমের ঘরে সে যদি খেয়েও থাকে তাহলে কি এমন হয়েছে? জ্ঞানী তো ওই বদলোককে খায়নি। তাহলে লোকটা ওড়না পেলে কি করেছে কে জানে। লজ্জায় গাল দুটো লাল হলো। জুলেখা কোচিংয়ে হয়তো। তাই সিরাত খালি বিছানায় শুয়ে ভাবলো আজ প্রমুখের সামনেই যাবে না। সে আয়নার দিকে তাকিয়ে আনমনে তর্জনী আঙ্গুল দিয়ে ঠোঁটে স্পর্শ করলো। মুহূর্তে পট করে চোখ নামিয়ে ফেলল। দুহাত দিয়ে মুখ দিকে অজান্তে পিক করে হেসে ওঠে। সিরাতের কথা অনুযায়ী সত্যি সত্যি জুলেখা রুম থেকে বের হয়নি। প্রমুখ ঠিক দুপুরে ফ্রেশ হয়ে ঘুম দিয়ে উঠল। শাওয়ার সেরে নাস্তা করতে যায়। সেখানে সিরাতকে না দেখে কপাল কুঁচকে ভাবলো, কোথায় গেল এই সময়? খাওয়া শেষে নিজেই বাসার আশেপাশে খোঁজাখুঁজি করে। শেষে জুলেখার রুমে উকি দিতে পেয়ে যায়। সেখানে সিরাত গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। প্রমুখ কুষ্ঠ প্রসারিত করে হেসে দরজা চাপিয়ে দিল। মেয়েটির ভিতর লজ্জা জড়তা কাজ করছে। তা বেশ বুঝতে পারল সে। তাই আর ডিস্টার্ব করলো না, নিজের মতোই থাকতে দিল। আস্তে আস্তে একদিন সব লজ্জা কেটে যাবে। তাই রুমে এসে অফিসে কল করে বলল, রায়হান, আমি 2-3 দিন জরুরি দরকারে অফিসে আসবো না, একটু বাসায় রেস্ট নিব। সময়টি সকাল 10টা। চারদিকে সূর্যের আলো ঝকমক করছে। পাখির কিচিরমিচির শব্দ বেশি আসছে পাশের ছাদ থেকে। আজ প্রমুখ অফিসের জানালার নিকট বসে আছে। 3 দিন যখন ঠোঁট নিয়ে অফিসে আসতে পারেনি বেচারা। এর মুখে কি অফিসে আসা যায়? তার দলে ছেলেপুলেরাই বা কি বলবে? তার ঠোঁট দেখা মাত্রই হেসে উঠবে। তাই প্রমুখ চায়নি কারো কাছে সে হাসির পাত্র হোক। সেজন্যই 3 দিন বসেছিল বাসায়। কিন্তু অফিসের কাজ ঠিকঠাক না হয় আজ বাধ্য হয়ে আসতে হলো। যদি বসে অনুপস্থিত থাকে তাহলে তো সকলেই সুযোগ পাবে। সব কিছু চিন্তা করে অফিসে আসলো সকাল সকাল।
আর ওদিকে সিরাত লজ্জায় ভার্সিটি যাওয়া বন্ধ করেছে। এই কয়েকদিন বাসায় সারাটা সময় প্রমুখ খেপিয়েছে সিরাতকে। বেচারে ঠোঁটের দিকে তাকিয়ে হাসলে তেতি ওঠে সিরাত। দাঁতে দাঁত শক্ত করে বকুনি দেয়। আয়নার সামনে যখনই নিজেকে দেখে মেয়েটি, লজ্জায় গাল দুটো লাল রঙে রঙিন হয়। গলা থেকে কথা তো বাদই, আদরের চিহ্ন দেখে এতটাই লজ্জা লাগে বুঝি। কাল রাতে প্রমুখ জোর করে কাপল ছবি তুলে রাখলো। তাদের প্রথম চুম্বনের চিহ্নটা স্মৃতি হিসাবে রেখে দিতে চায়। সিরাত রাঙ্গানি দিলে শেষে মুখ ফুলিয়ে নিজেও কয়েকটা ছবি তোলে। আজ সিরাতের এক্সাম বিদায় বাসায় আর থাকতে পারেনি। একটানা বোর্ড থেকে পড়ে সে সকাল সকালে চলে গেছে ভার্সিটিতে। আজ থেকে পড়ার চাপ থাকায় তেমন কথাও হবে না দুজনের। প্রমুখের অনেক কাজ জমে গেছে, 3 দিনের কাজ। কবিরের কাজ নিজেই করছে। প্রমুখ চেয়ার থেকে উঠে দাঁড়ায়, এগিয়ে অফিসের আয়নায় উকিঝুঁকি দিয়ে ঠোঁট উল্টে পাল্টে দেখছিল। তৎক্ষণাৎ রায়হান দরজায় আসলো। স্যারের এরকম আচরণ ধরতে পেরে মুচকি মুচকি হাসলো। এরপর গলা খাঁকড়ি দিয়ে বলল, আসবো স্যার। আটকে উঠল প্রমুখ। চট করে পিছন ঘুরে নিজেকে স্বাভাবিক করলো। গলাটাই ঠিকঠাক করে বলল, আয়, কি সমস্যা? কবির ভাই কল করে, আপনাকে নাকি পাচ্ছে না। জরুরি তলবে কল ব্যাক করতে বলল আপনাকে। প্রমুখ কপাল কুঁচকালো। আহাম্মকটা আবার কি বলবে? সে ফোন হাতে তুলে বলল, ওকে, কাজ কত দূর? পাশের বস্তি খালি করেছে? সবাইকে টাকা বুঝিয়ে দিয়েছিস? হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে গেছে। আপনার সাথে পাপন ঢালি মিটিং করতে চাই। আমি এখনও তাকে কিছু জানাইনি। পাপন ডালিও তাদের মতোই মাফিয়া। বিদেশে সে কিলার হিসাবে খুবই পরিচিত। 2 বছর আগে জাপানে একটা কাজে তার সাথে প্রমুখের পরিচয়। এখন নাকি সে দেশে এসেছে। প্রমুখ মাথা জাকিয়ে বলল, হয়ে যাবে। সে কি আসবে নাকি আমি যাব? তাকে বলে দাও সন্ধ্যায় আসতে। জি স্যার। রায়হান চুপচাপে চলে গেল। প্রমুখ কল লাগালো কবিরকে। কিছুক্ষণ রিং হওয়ার পর ফোন ধরে ওপাশ থেকে বলল, থ্যাংক ইউ স্যার। মারিয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছে। আমরা এখন পাহাড়ে ঘুরে ঘুরে দেখছি স্যার। এখানে খাবারের কথা কি বলবো, দারুণ। স্যার, সকালে ঘুম থেকে উঠেই মনে হয় মেঘের দেশে আসি। বউয়ের কোলে শুয়ে সূর্যোদয় দেখার অনুভূতি কি বলবো স্যার, অসাধারণ। আপনি শিগগিরই চলে আসুন ভাবিকে নিয়ে। দেখবেন ভাবির স্বামী বলতে পাগল হয়ে যাবে। সারাক্ষণ ও গো হ্যাঁ গো বলে অস্থির করে তুলবে। সরি স্যার, একটু বেশি বলে ফেললাম। রাখছি, ভালো থাকবেন। কবির একদমে কথাগুলো বলে চুপ করে রইল। প্রমুখ ভেবেছিল কাজের কথা হবে, কিন্তু উস্কানিমূলক কথা শুনে তার ক্রোধ আরও বেড়ে গেল। সে হুঙ্কার ছেড়ে বলল, চুপচাপ হানিমুন এনজয় কর কবির, নয়তো ওই পাহাড় থেকেই আমি তোকে ফেলে দিব। কবির ওপাশ থেকেই অট্ট হাসি দিয়ে ফট করে ফোনটা কেটে দিল। সে পেরেছে উচিত শিক্ষা দিতে, যদিও সময় নেই বেশি, আর মাত্র 1 দিন পরে ফিরে যেতে হবে। অফিসে গেলেই তো প্রমুখ তাকে ধরবে, তবুও এবার যা শাস্তি দেওয়ার দিক। যদিও সে দাঁড়িয়েও কেটে না, কোনো আফসোস করবে না কবির। বড় কথা কিছু উচিত কথা তো শোনাতে পারলো, খেপিয়ে তো দিতে পারলো, এতেই তার শান্তি। তাকে তো আর কম নাকানি চোবানি খাওয়ায় না। এবার কেমন লাগে, মনে প্রশান্তি অনুভব করে কবির মারিয়াকে জড়িয়ে ধরল। পিস পিস করে তাকে বলল, সাজেকের প্রতিটি রাত স্পেশাল হবে, তাই ভাবছি আজ রাতও মধুচন্দ্রিমায় কাটাবো আমরা। তোমার মাঝে আমি অজস্র বার হারিয়ে যেতেও রাজি। মারিয়া লাজুক হাসি দিয়ে কবিরের বুকে মৃদু থাপ্পড় মারল। পনির দিকে রক্তচক্ষু নিয়ে প্রমুখ তাকিয়ে আছে। রাগে তার দেহ জ্বলে যাচ্ছে। আহমকের এত বড় সাহস বেড়ে গেছে। সে তৎক্ষণাতে ফোন জোরে শব্দ করে টেবিলে রাখলো। চোখ বন্ধ রেখেই চল শক্ত করে ভাবলো কিছু একটা। সিরাত এক্সাম শেষে বেরিয়ে এলো। সায়রা কোনার চোখে তাকিয়ে ঠোঁট টিপে বলল, কি কিছু হয়েছে? 3 দিন আসলি না কেন? সিরাত হালকা একটা ঢোক গেল। চোখে এখনো ভাসে সেই মুহূর্তের কথা। সে জোরপূর্বকে হেসে উত্তর দিল, একটু জ্বর ছিল তো তাই, তেমন কোনো ব্যাপার না। তুই যা ভাবছিস অমন কিছু নয়। সায়রা সুর করে টেনে টেনে বলল, ওহো, আমি তো সেরকম তোকে কিছু বলিনি, কিন্তু এখন অনেক কিছুই ভাবছি। তার মানে যা ভাবছি সেরকম কিছুই? ঠিক না দোস্ত? সিরাত হতমত খেলো। আমতা আমতা করে বলল, সায়রা দেখ, বাজে বকবি না কিন্তু। সায়রা উচ্চস্বরে হেসে ওঠে। এত বছরের এক্সপিরিয়েন্সে সে খুব ভালো করেই জানে গলা লাল দাগটা কিসের, আর ঠোঁটে দিয়েছে লিপস্টিক, তাই বোঝার উপায় নেই। কিন্তু গলায় ওড়না জড়িয়ে রাখলেও মাঝে মাঝে সরে যাচ্ছে। বাতাসের দাপটে ওড়নাটা এপাশ ওপাশে চলে যাচ্ছে। সিরাতও যথাসম্ভব ঠিকঠাক করে রাখছে, তবুও হঠাৎ করে একসময় সরে গিয়েছিল। তখনই সায়রার নজরে পড়ল। সিরাতকে লজ্জা পেতে দেখে সায়রা আর কোনো কথা বাড়ালো না, শুধু হেসেই গেল। সিরাত গলার ওড়না ঠিকঠাক করে বলল, পরীক্ষা কেমন দিলি? সব কমন পড়েছে তাই না? আলহামদুলিল্লাহ। তোর?
সিরাত মুখ বাঁকিয়ে বলল, ভালোই দিলাম, জানি না সিজিপিএ দেখার মতো হবে কিনা। সায়রা হতাশা কণ্ঠে বলল, হ্যাঁ রে, এই সিজিপিএর কি ইচ্ছে করে না একটু বলিউডের নায়িকাদের মতো সুন্দর হতে? কিন্তু আমাদের সিজিপিএ সবসময় রানু মণ্ডলের মতোই দেখতে হয়। তার কথায় সিরাত পিক করে হেসে উঠল। সায়রা মুখ ফোলায়। সিরাত গলা খাঁকড়ে দিয়ে বলল, বাসা যাবি না? সায়রা দীর্ঘশ্বাস ফেলেই বলল, একটু লেট করি আজ, প্লিজ আর কিছুক্ষণ থাক না। আচ্ছা, থাকলাম। সায়রা খুশি হয়ে গলা জড়িয়ে ধরল। হঠাৎই কি মনে হতে যেন হাস্যোজ্জ্বল কণ্ঠেই বলল, অনেক সুখী হদোস্ত, ওই বেটা প্রমুখ চৌধুরীকে ঘায়েল করে ফেলো, হাতের ইশারায় নাচাও, সারাক্ষণ যাতে বউ বউ করে জপতে থাকে। সিরাত মেঘে রাগ দেখিয়ে তার পিঠে থাপ্পড় দিল। মুখ ফুলিয়েই বলল, বাদ দে, আমার এখন খিদে পেয়েছে, চল ক্যান্টিনে যাব, কিন্তু আজ আমাকে ট্রিট দিতে হবে, কথা দে। সিরাত ওর মাথায় সাটি মেরেই বলল, যা, দিলাম। আস্তে আস্তে সিরাতের পরীক্ষার শেষের দিকে। প্রায় 1 মাস ধরে পরীক্ষা চলল। কালের লাস্ট এক্সাম। প্রমুখের সাথে এতদিন অনেকটাই ফ্রি হয়েছে, বলতে গেলে সবই স্বাভাবিক। কিন্তু দুজনের ব্যস্ততায় কথা হয় খুবই অল্প। মেয়েটির পড়াশোনার প্রমুখের কাজের চাপে সময়ই হয়ে ওঠে না। মাঝে মাঝে দেখা যায় রাতেও বাসায় যেতে পারে না প্রমুখ। ইদানিং একটু বেশি কাজের চাপ বেড়েছে। কবিরও হানিমুন শেষে চলে এসেছিল 5 দিন পরেই, কারণ ছুটি ছাড়া অযথা পাকি দেওয়ার সুযোগ নেই। ছেলেটি এখন সারাক্ষণ চাঙ্গা মোটে থাকে, কাজ করে দ্রুত গতিতে, এতেই প্রমুখের একটু স্বস্তি। কিন্তু কবিরকে প্রতিদিন একবেলা করে না খেপালে কেমন অশান্তি লাগে। সে অভ্যাস থেকে মেজাজ খাটায় বেচারা কবিরের উপর। এত কিছুর পরেও সিরাতকে একটা ফোন কিনে দেওয়া হয়নি, অথচ মেয়েটিও কখনো তাকে একটা বারও মুখ ফুটে বলেনি। এটাই প্রমুখকে বহুবার মুগ্ধ করেছে। কতগুলো মাস ফোন ছাড়া সিরাত। যতই হোক মেয়েটি এখন তার স্ত্রী, তাকে দেখে শুনে রাখতে হবে, মন খারাপেও পাশে থাকতে হবে, সবসময় খুশি রাখার দায়িত্ব তার। ফোন পাওয়ার পর নিশ্চয়ই খুব খুশি হবে। তাই অনেক ভেবেচিন্তে প্রমুখ সিদ্ধান্ত নেয় আজ নিজে ফোন গিফট করবে। কালকে পরীক্ষা শেষ। সে শুনেছিল এক্সাম শেষে কিছুদিন বন্ধ পাবে সিরাত। ওটাই মোক্ষম সুযোগ। অনেক হলো ছোঁয়াছুঁই, এবার আর দূরত্ব নয়। এতদিন প্রমুখ অপেক্ষায় ছিল সিরাতের পরীক্ষা শেষ হওয়ার আশায়। আর দেরি নয়, দ্রুত সিরাতকে নিয়ে ঘুরে আসবে নিরিবিলি জায়গা থেকে। প্রমুখ কাজ শীঘ্রই শেষ করে আজ সিরাতকে নিতে যাবে। হাত ঘড়ির দিকে নজর দিয়ে দেখলো দুপুর 1:30টার কাছাকাছি। এখন নিশ্চয়ই এক্সাম শেষ। সে অনুযায়ী সিরাতকে নিতে লাঞ্চ না করেই চলে গেল। গেটের কাছে গাড়ি থামিয়ে অপেক্ষা করলো কিছুক্ষণ। ক্যাম্পাসে সিরাত বাসালের মতো এতটাই আড্ডা মজেছে যে অন্যদিকে তার মনে নেই। ইদানিং এক্সাম শেষে প্রতিদিনই দেরি করে বাসায় যায়। কালকের লাস্ট পরীক্ষার পর প্রায় 1 মাস তাদের ভার্সিটি বন্ধ। এর জন্যই সায়রার সাথে কথা যেন তার থামছেই না। হাসতে হাসতে দুজন হেলে পড়ছে। গাড়ির ভিতর যন্ত্রের মতো চুপচাপ বসে থাকতে থাকতে একটা পর্যায়ে প্রমুখ বিরক্ত হলো। মস্তিষ্ক গরম হয়ে মেজাজ চটে যায় তার। মুহূর্তে হাত উঠিয়ে ঘড়ি দেখল 2টার কাছাকাছি। সে প্রায় 25 মিনিট দূরে এসেছে, তবুও সিরাতের কোনো দেখা নেই। অথচ এক্সাম 1:30টার সময় শেষ। আর রাগ যেন তার তরতর করে বাড়ছে। দাঁতে দাঁত চেপে গাড়ির দরজা জোরে ধাক্কা দিয়ে খুলল। আশেপাশে দৃষ্টি ফেলে কাউকে না দেখে ফুস করে নিঃশ্বাস ফেলে। তৎক্ষণাৎই তার পাশ দিয়ে একটি বাচ্চা হাসছে। সে ডাক দিল তৎক্ষণাৎ, এ পিচ্ছি, এদিকে আসো। পিচ্ছি হেলে দুলে এগিয়ে আসে, মুখে হাসি ঝুলিয়ে বলল, জি স্যার, কিছু কইবেন? প্রমুখ ভার্সিটির গেট দেখিয়ে বলল, তোমাকে ওই ভার্সিটির ভিতর যেতে হবে। যদি কাজটা পারো 2000 টাকা পাবে। টাকার কথা শুনে ছেলেটির চোখ চকচক করে উঠল। বলল, কি করতে হইব জলদি বলেন। প্রমুখ সিরাতের নাম আর ডিপার্টমেন্টের নাম বলে দিল। ছেলেটি হেসে লাপাতে লাপাতে ভিতরে যায়। কয়েকজনকে নাম জিজ্ঞেস করলে তারা চিনল না। এরপর ক্যান্টিনের কাছে গিয়ে একজনকে জিজ্ঞেস করলো। সে চিনল সিরাতকে। তখনও সিরাত আড্ডায় মেতে আছে। তাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, ওই যে ক্যাম্পাসে যে বসে হাসছে, লাল 3 পিস পরা মেয়েটি, ওইটাই সিরাত। ধন্যবাদ ভাইয়া। সে দৌড়ে সিরাতের সামনে গিয়ে বলল, সিরাত আপু, আপনার জন্য একটা ভাইয়া বাহিরে অপেক্ষা করছে, এখনই আপনাকে যাইতে বলল। সিরাত ও সায়রা তৎক্ষণাৎ তার দিকে তাকায়। সায়রা ঠোঁট উল্টে বলল, কোন ভাইয়া? ওই যে কালো শার্ট প্যান্ট, দেখতে বড় লোকের মতো, চোখে কালো চশমা পরা, একদম হিরো হিরো দেখা যায়। সিরাত মুহূর্তেই বুঝতে পারল প্রমুখ এসেছে, কিন্তু হঠাৎ এখানে কেন এসেছে। সায়রা তৎক্ষণাৎ দৌড়তে পেরে পরপর সিরাতের বাহুকে তার বাহু দ্বারা ধাক্কা দেওয়া শুরু করলো। হেসে হেসে বলল, হয়তো তোর উনি এসেছে, যা যা, চলে যা। সিরাত পাল্টা জোরে ধাক্কা দিয়ে উঠল। ব্যাগ কাঁধে নিয়ে ছেলেটির উদ্দেশ্যেই বলল, চলো
ওনার নাম বলেছে? ছেলেটি মাথা চুলকালো, মনে করার চেষ্টা করে বলল, চৌধুরী। কি চৌধুরী আমার মনে নেই। সিরাত আবার শিওর হলো। সায়রাকে বিদায় জানিয়ে বলল, আবার দেখা হবে। কালকেই হবে? গেটের কাছে আসতেই প্রমুখের কালো গাড়ি চোখে পড়ল তার। সে এগিয়ে এসে দরজা খুলে বসে পড়ে। প্রমুখ একটা নজর দেখেও না দেখার ভান করলো। অন্য পাশে ঘুরে বাহিরে নজর দেয়। এক প্রকার ইগনোর যাকে বলে। তার মেজাজ এখন তীব্র গরম। ক্রোধে সারা শরীর কাঁপছে। সে মাথা ঠান্ডা করার জন্য চোখ বন্ধ করলো। মেয়েটিকে একটু বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছে। না হলে কেন এত দেরি করলো? প্রতিদিন নিশ্চয়ই খুব দেরি করে বাসায় ফিরে। রায়হানকে জিজ্ঞেস করতে হবে। আপাতত এই মুহূর্তে বোঝাবে তাকে অপেক্ষা করানোর শাস্তি কতটুকু। সিরাত গাড়িতে রাখা পানির বোতল থেকে কয়েক ডুব পানি খেয়ে গায়ে লিয়ে দেয় সিটে। ফোঁস করে নিঃশ্বাস ফেলে ক্লান্ত কণ্ঠে বলল, এখানে আসার কারণ? পিচ্ছিটা দাঁড়িয়েছিল টাকা পাওয়ার আশায়। প্রমুখ জানালার গ্লাসগুলো ছেলেটির হাতে টাকা ধরিয়ে দেয়। পিচ্ছিটাও চলে যায়। প্রমুখ ঘন নিঃশ্বাস নিয়ে স্বাভাবিক হলো। গাছাড়া ভাব নিয়ে বলল, তোমার কোনো প্রবলেম আছে? আমার ইচ্ছে, আমি আসব। আমার আবার প্রবলেম থাকবে কেন? থাকতেও পারে। হঠাৎ করে এসে তোমাকে ডিস্টার্ব করলাম নাকি? কবে থেকে এসব হচ্ছে? বাসায় প্রতিদিন দেরি করে ফিরো। ইদানিং যা ইচ্ছে করছো তুমি তাই করছো। কিছু বলছি না বলে ভেবে নিও না ছেড়ে দিয়েছি। তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল ভাবছ। সিরাত মুখ ফুলিয়ে চোখ তুলে চাইল প্রমুখের দিকে। দেখে মনে হচ্ছে লোকটা রেগে আছে। কিন্তু কেন? তার মনের প্রশ্ন মনেই চেপে রেখে আর কথা বাড়ালো না। কিছুক্ষণ পর প্রমুখ গাড়ি স্টার্ট দিয়ে বলল, একসাথে লাঞ্চ করব। মেয়েটি ডোক গেলে, কারণ সে ক্যান্টিনে আজ ইচ্ছে মতো খেয়েছে। কে জানতো এই লোকটা আজ আসবে? সে অপরাধী কণ্ঠ বলল, কিন্তু আমি তো মাত্রই লাঞ্চ করেছি। তৎক্ষণাৎ জোরে ব্রেক কষল প্রমুখ। এতক্ষণের রাগ যেন এই মুহূর্তে আরও তরতাজা হয়ে ওঠে। চোখ থেকে চশমাটা খপ করে খুলে রুদ্র মূর্তি ধারণ করে বলল, লাঞ্চ করেছো মানে? কেন করেছো? আমি কি জানি নাকি আপনি আসবেন? তাছাড়া খুব খিদে পেয়েছিল। প্রমুখ দাঁতে দাঁত শক্ত করলো। পাশ থেকে একটি প্যাকেট সিরাতের দিকে ছুঁড়ে মারল। হিসিয়ে বলল, প্যাকেট হাতে নিয়ে এই মুহূর্তে বেরিয়ে যাও। সিরাত হকচকিয়ে উঠল। আজ লোকটি এমন করছে কেন? একের পর এক মেজাজ দেখিয়ে যাচ্ছে। তাছাড়া সে কি দোষ করলো? কিন্তু পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে আস্তে আস্তে। সে প্যাকেটটা হাতে নিল। এটি বিয়ের পর স্বামীর থেকে প্রথম উপহার। মনে অজানা খুশির দোলা দিল তার। ছোট প্যাকেটে কি আছে এমন? সে হেসে সামনে তাকালো। তৎক্ষণাৎ প্রমুখ ধমকে উঠে বলল, বলিনি নেমে যেতে? নাকি আমি জোর করে ধাক্কা মেরে বের করব? সিরা তৎক্ষণাৎ অসহায় চোখে তার দিকে তাকায়। তারপর মুখটা দুঃখী দুঃখী করলো। শুধু লাঞ্চ না করা লোকটি খেপে গেল কেন? সে শব্দ করে শ্বাস ফেলে জোরপূর্বক হেসে বলল, আরে আপনিও না, বোকা, মজা করেছি। দেখলাম কি রিয়াকশন দেন। আমি খাইনি তো, এক দানাও খাইনি। এখন খাবো, খুব খাবো। একদম খেয়ে পেট ফুলিয়ে ফেলবো। প্রমুখ চোখ মুখ কুঁচকে তাকালো। রুক্ষ মেজাজে বলল, মিথ্যে কথা? সত্যি। এবার কথা না বলে চলুন তো, খুব খিদে পেয়েছে। কথাটা বলে নিজের পেটে হাত দিল। অসহায় কণ্ঠে বলল, দেখুন খিদের জ্বালায় পেটটা সুসু করছে। এবার প্রমুখ কিছুটা শান্ত হলো। চোখ শীতল করে বলল, ওকে, এবার প্যাকেটটা আনবক্স করো। সিরাত হাসে, মাথা জাকিয়ে গিফটটা টেনে হিসড়ে খুলল। হৃদয়ে তার কৌতূহল, কি আছে এতে? শেষে খুব কষ্টে প্যাকেট খুলল। তৎক্ষণাৎ চোখে পড়ল আইফোন। সিরাতের চোখ তো ছানা পড়া। সে চিন্তাও করেনি বক্সে এমন কিছু থাকতে পারে। তাছাড়া ফোনের আশা তো অনেক আগেই ছেড়ে দিয়েছে। আজ ফোন পেয়ে যেন তার খুশি থামছে না। সিরাতের বিশ্বাস করতেও কষ্ট হলো। সে তৎক্ষণাৎ চোখ কপালে তুলে বলল, আইফোন? ও মাই গড, আমি ভুল দেখছি না তো? একটু চিমটি কাটুন তো। প্রমুখ ঠোঁট কামড়ে এগিয়ে আসলো। সত্যি সত্যি। হঠাৎ খুব নিকটে এসে সিরাতের কানের লতিতে তার দাঁড়ালো অন্ত দ্বারা কামড় বসালো। মুহূর্তে সিটকে দূরে সরে যায় সিরাত। আতঙ্ক কণ্ঠে বলল, আপনাকে এসব করতে বলেছি, অসভ্য পুরুষ। প্রমুখ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, সিমটি কাটা আর কামড় দেওয়া তো একই কথা। দুটোই তোমাকে ব্যথা দেওয়ার জন্য ভালোবেসে কামড় দিলাম। সিরাত ছেলেটির কাঁধে মৃদু ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলো। এরপর ফোন হাতে নিয়ে বলল, হয়েছে হয়েছে, আর কিছু করতে হবে না। এবার বলুন, হঠাৎ করে ফোন কেন গিফট দিলেন? প্রমুখ গাড়ি স্টার্ট দিল। নরম স্বরে বলল, এই যে দিনের বেলা দূরে থাকি, দুজনের এক বিন্দু প্রেমালাপ হয় না। ব্যাকুল মন উথাল পাতাল করে একটু তোমার কণ্ঠ শোনার আশায়। তাই কিনে দেওয়া। কিন্তু শর্ত আছে। আমার নাম্বার ব্যতীত আর কোনো নাম্বার থাকা চলবে না। কথা বললেও সব আমার ফোনে রেকর্ড থাকবে। বি কেয়ারফুল। মেসেজ করলো আমি সব দেখব। তাই ভুলেও আমার সাথে এক বিন্দু চালাকি করার চেষ্টাও করবে না। প্রমুখ একটু থেমে আবার বলল, তাছাড়া মোর কারণ হচ্ছে বউকে খুশি করার জন্যই দিয়েছি।
যাতে হট হট ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারে। সিরাত চমকে উঠল। কি ভয়ঙ্কর লোক রে বাবা! তবে তার স্বাধীনতা রইল কই? মনে মনে ওর ভিতরটা হাহাকার করে উঠল। স্বাধীন দেশে আমরা কি এমন স্বাধীনতাতেই চেয়েছিলাম? সিরাত গাল ফুলিয়ে কাঁদো কাঁদো হয়ে বসে রইল। পরক্ষণে মনে পড়ল ছবিতেও তোলা যাবে। সে হেসে তৎক্ষণাৎ ক্যামেরা বের করে পটাপট নিজের কয়েকটা ছবি তোলে। হঠাৎ মাথায় বুট চাপতে প্রমুখের দিকে ফিরল। দাঁত কপাটি বের করে বলল, আসুন একটা ছবি তুলি। নতুন ফোনে নতুন ছবি। তৎক্ষণাৎ প্রমুখ মিষ্টি করে হাসে। বাম হাতে সিরাতকে হ্যাঁচকা টানে একদম নিজের কোলে নিয়ে আসলো। সেকেন্ডের মাঝে পিছন থেকে মেয়েটির গাড়ে চুলগুলো সরিয়ে মুখ ডুবাই বলল, শখ যখন করেছ এবার তোলো। সিরাত হালকা ডোক গিলল। আকস্মিক ঘটনায় হকচকিয়ে উঠল। চলন্ত গাড়িতে সামনে তাকিয়ে বলল, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে তো। প্রমুখ তৎক্ষণাৎ ডান হাতে ব্রেক কষল। তারপর মেয়েটির পেট জড়িয়ে ধরে ঘাড়ে নাক বসিয়ে বলল, জলদি ছবি তোলো, নয়তো কিছু করে বসবো। সিরাত বেচারি দুঃখে কষ্টে কয়েকটা ক্লিক করলো। তার কেমন হাঁসফাঁস লাগছে। লোকটা স্বাভাবিক কেন যে থাকে না। বেহায়া হাতের স্পর্শে কম্পন ধরে যাচ্ছে তার। সে 8-9টা ছবি তুলে প্রমুখের বুকে ধাক্কা দিয়ে বলল, এবার ছাড়ুন, এটা রাস্তা। তাছাড়া খিদের জ্বালা আদা মরা হচ্ছি। প্রমুখ কোনোভাবে গাঢ় চুম্বন করলো গাড়ে। সিরাতকে আরেকটু জ্বালিয়ে ছেড়ে দিল। টিপ্পনি কেটে বলল, খিদের জ্বালায় মরছ নাকি আমার ঠোঁটের স্পর্শে? সিরাত দম বন্ধ করলো। প্রমুখ দুষ্টু হেসে বলে, তার মানে বিছানা থাকলে আদর করতে দিতে, তাই তো? সিরাত মুখ ভেঙে বাইরে তাকিয়ে রইল। ফোনে নজর দিয়ে দেখলো কাপল ছবিগুলোর মধ্যে মাত্র একটা মারাত্মক সুন্দর এসেছে, যেখানে ছেলেটির স্পর্শে সিরাত শিহরণে চোখ বন্ধ করে আছে, আর প্রমুখ জড়িয়ে ধরে তার গাড়ে মুখ ডুবিয়ে রেখেছে। সম্পূর্ণ ছবিটি জুড়ে রোমান্টিকতা ছড়াছড়ি। মুহূর্তে লজ্জায় ঠোঁট টিপে হাসলো সিরাত। কি মনে হতে নিজের অজান্তে ওয়ালপেপারেও দিয়ে রাখলো। তারপর পার্সে মোবাইল রেখে মনোযোগ দিল জানালার বাহিরে। দমকা হাওয়ায় সিরাতের চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। সারা মুখ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে খেলা করছে। গাড়ি চালানোর পাশাপাশি প্রমুখ চোখ সেই মুগ্ধকর দৃষ্টি আটকে রইল। চোখ সরাতে চাইলেও পারল না। সে নিজেও জানে মেয়েটি তাকে দুর্বল করছে অনেক আগেই। কিছুক্ষণ পরে প্রমুখ একটা রেস্টুরেন্টে এসে লাঞ্চ করলো। সিরাতের বড়া পেট, তবুও জোর করে একটা ড্রিঙ্কস আর পাস্তা অল্প খেলো। খাওয়া শেষে জোরপূর্বক হেসে বলল, আসলেই ফোন পেয়েই খুশিতে পেট ভরে গেছে। আপনি আরামে খান, আমি বসে অপেক্ষা করছি। পরীক্ষা শেষে আজ জলদি গেটে দাঁড়াবে। সিরাত রেডি হয়ে কাঁধে ব্যাগ নিয়ে মুচকি হাসল। প্রমুখের কথার পিঠে উত্তর দিল, আচ্ছা আজও নিতে যাবেন? প্রমুখ শোয়া থেকে উঠে বসে মাথা জাকিয়ে বলল, এক জায়গায় নিয়ে যাব তোমাকে। সিরাত ঠোঁট উল্টে ভাবল কিছু একটা। তারপর আয়নার সামনে নিজেকে দেখে মৃদু হাসল। চুলগুলো ঠিকঠাক করে বের হওয়ার সময় হঠাৎই প্রমুখ পিছু ডাকে, এই দাঁড়াও। প্রমুখ বিছানা ছেড়ে উঠে সিরাতের সামনে দাঁড়ায়। তাকে মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক দেখে বলল, কিছু একটা মিসিং। সিরাত চোখ মুখ কুঁচকে ভাবুক হয়ে তাকায়। তৎক্ষণাৎ প্রমুখ তার কপালে টোকা দিয়ে বলল, পেয়েছি। তোমার কি টিপ আছে? হ্যাঁ, কিন্তু কেন? ছেলেটি মেয়েকে রাগ দেখিয়ে বলল, আমাকে দাও। সিরাত ফোঁস করে নিঃশ্বাস ফেলে। ড্রেসিং টেবিলের কাছে গেল। দ্বিতীয় ড্রয়ারের ভিতর থেকে কসমেটিক্সের বক্স বের করলো। টিপ হাতে নিয়ে প্রমুখকে বলল, এই যে, এবার যেতে দিন, দেরি হয়ে যাচ্ছে। আজই লাস্ট এক্সাম। টাইম মতো না গেলে প্রবলেম হবে। কোন শালায় আমার বউয়ের এক্সাম বাতিল করবে? তার কলিজা ভুনা করে খাবো না আমি? আর তার বোকা কথায় সিরাত মুহূর্তে খিলখিল করে হেসে ওঠে। প্রমুখ সে হাসির দিকে এক পলক তাকিয়ে আলতো পায়ে এগিয়ে যায়। সিরাতের হাত থেকে টিপখানা নিয়ে পরিয়ে দিল মেয়েটির কপালে। তারপর গাল টিপে দিয়ে বলল, এবার যাও। নারীকে খালি খালি দেখালে ভালো লাগে না। যদি সেই নারীটি আবার নিজের ব্যক্তিগত কেউ হয়, এবার পরিপূর্ণ লাগছে। সিরাত লজ্জায় মাথা নিচু করেই হাসল। মুখের কাছে চুলগুলো কানে গুজে বলল, নাস্তা করে নিয়েন, যাচ্ছি তাহলে। সিরাত এক্সাম শেষে বেরিয়ে এলো। সে অ্যাকাউন্টিং নিয়ে অনার্স করছে। স্কুল কলেজ দুটাতেই কমার্স নিয়ে পড়ায় ভার্সিটিতে সমস্যা হয়নি, বরং মনমতো সাবজেক্টই পেয়েছে সে। গেটের কাছে 2 বান্ধবী দাঁড়ানো। আজ আবরানেরও আসার কথা। সায়রা তাকে নিয়ে সারাদিন ঘুরবে। প্রেমিকের সাথে ঘুরে বেড়ানোর প্রতিটি মুহূর্তগুলোই মধুর। সিরাত আশেপাশে তাকাতে চোখ পড়ল রাস্তার ওপাশে পার করে রাখা কালো গাড়ি। সায়রার হাত ধরেই বলল, ওই যে ওনার গাড়ি, চল যাই। সায়রা খুঁজছিল আবরানকে। বেটা এখনও আসেনি। সিরাতের কথা মতো দুজনে ওপাশে যায়। আজ কেউ দেরি করেনি। কাল প্রমুখের রাগ দেখে ভয়ে এক্সাম শেষ হওয়া মাত্রই চলে এসেছে। সিরাত গাড়ির সামনে গিয়ে দেখলো ভিতর থেকে লক করা। তর্জনী আঙ্গুল দিয়ে 2বার গ্লাসে টোকা দিয়ে বলল, উদাও হয়ে গেছে নাকি? দরজা খুলুন। তৎক্ষণাৎই ভিতর থেকে আপনা আপনি দরজা খুলে গেল। গম্ভীর আওয়াজ এলো, উঠে পড়ো, সায়রা এসেছে আমার সাথে। সিরাত উকি দিয়ে দেখল প্রমুখ সিটে মাথায় নিয়ে চোখ বুজে আছে।
সায়রার কথা শুনে অলস চোখে বাহিরে তাকায়। সায়রা হাত নাড়িয়ে হাই বলেই হাসলো। তার পাশেই সিরাত। প্রমুখ এবার গাড়ি থেকে বেরিয়ে তাদের নিকট দাঁড়িয়ে বলল, মাই ডিয়ার শালিকা, কেমন আছেন আপনি? তার কথা শুনে সায়রা হতভম্ব। লোকটা তার সাথে রসিকতা করছে? কই, সিরাত নিখোঁজ হওয়ার সময় তো রাগী রূপেই দেখেছিল। মনে এক প্রকার ভয় জন্মেছিল প্রমুখকে নিয়ে। এবার অন্য রূপে দেখে অজান্তে হাসি ফুটে উঠল। খুশিতে গদগদ হয়ে জবাব দেয়, আলহামদুলিল্লাহ ভালো দুলাভাই, আপনি কেমন আছেন? প্রমুখ মাথা চুলকে অলস ভঙ্গিতে বলল, তোমার বান্ধবী যেমন রাখে তেমনই আছি। খুবই তরসার করে জানো। ইস, শালিকে যদি একটু যত্ন নিত। সায়রা খিলখিল করে হেসে ওঠে। সিরাত মুখ ফুলিয়ে অন্য পাশে ঘুরে রইল। সায়রা হাসি চেপে রেখে বলল, দুলাভাইকে আমার পছন্দ হয়েছে, তাকে যত্ন করতে কোনো সমস্যা নেই। সিরাত কটমট করে তাকায় তার দিকে। সায়রা যেন ভারী মজা পেল। প্রমুখ অদর বাকি হেসে হাতের ঘড়িতে সময় দেখে বলল, আজ এত তাড়াতাড়ি আসলে কেন? আমি তো ভেবেছি আরও 1 ঘন্টা লাগবে, তাই তো ডোর লক করে ঘুমানোর আয়োজন করছিলাম। কাল যে ব্যবহার করেছেন, তবু আজ দেরি করতেও পারো। আমার কথা তুমি শোনো নাকি? সিরাত পাল্টা উত্তর দিল না। সায়রার ফোনে মেসেজ আসা সে সিরাতকে বলল, তোরা বাচ্চা আফরান সিটি রেস্তোরাঁয় যেতে বলল। প্রমুখ মুখের মাস্ক খুলে গাড়িতে বসে। সিরাতকে জড়িয়ে ধরে সায়রা হাসল। প্রমুখের দিকে তাকিয়ে বলল, সিরাতকে এভাবেই ভালোবাসবেন, কখনো কাঁদাবেন না, তাহলে কিন্তু আমি একদম ছাড় দেব না। মজা পেল ছেলেটা। ব্রুন হাসিয়ে বলল, ওরে রে, কাঁদালে কি করবে শুনি? হ্যাঁ, আপনার স্বপ্নে ভূত হয়ে এসে গলা টিপে ধরব। কথা বলে এক প্রকার দৌড়ে অন্য রিক্সে উঠে পড়ে। সিরাত মুখ বাঁকিয়ে গাড়িতে উঠল। বলল, কোথায় যাব? সারপ্রাইজ। আপনার সারপ্রাইজ পেতে আমার ভয়ই লাগে। প্রভু গাড়ি স্টার্ট দিয়ে বলল, আজ তোমাকে কাঁদিয়ে ছাড়ব। সিরাত তাকালো জানালার বাহিরে। গাড়িতে ওঠার পর বাহিরের আবহাওয়া না দেখলে কেমন অশান্তি অশান্তি লাগে তার। গাড়ি এসে থামলো তাইমা খানমের বাসার সামনে। দীর্ঘক্ষণ লং জার্নি করার ফলে সিরাত ঘুমিয়ে গেছে। ঘুমানোর পরে বারবার জানালায় মাথা লেগে যাচ্ছিল। ব্যথা পাবে ভেবে প্রমুখ বাম হাতে আলগোসে কোমর জড়িয়ে কাছে এনেছিল। সিরাতের মাথাটা নিজের কাঁধে রেখে পাক্কা 30 মিনিট গাড়ি ছাড়িয়ে পৌঁছালো এখানে। হাত ব্যথায় টনটন করছে। প্রমুখ তাকালো ঘুমন্ত মেয়েটির মুখের দিকে। চুলগুলো সারা মুখে লেপটে আছে। সে ডান হাত দিয়ে কানের নিচে গুজে দিয়ে হাত রাখলো। দুপুর তখন 2:30। গালে হালকা থাপড় মেরে ডাকলো, সিরাত উঠো, এসে পড়েছি। ক্লান্তিতে গাঢ় ঘুমে তলিয়ে যাওয়ার ফলে মুখ দিয়ে অদ্ভুত শব্দ করলো। সে ভোরে উঠে পড়াশোনা করেছে, ক্লান্ত তো হবেই, তাছাড়া এক্সামের টেনশনে ঘুমও হয় না ঠিকমতো। প্রমুখ এবার গাল হালকা চেপে ধরে বলল, এই মেয়ে উঠো। সিরাত আবার চমকে উঠল মৃদু দমকে। সে হকচকিয়ে তাকালো তার দিকে। প্রমুখ ততক্ষণে নেমে গেছে। সিরাত আশেপাশে তাকাতে হতবিহ্বল হয়ে যায়। চোখ অস্বাভাবিক বড় হলো। সে কি ভুল দেখছে? দ্রুত হাত দ্বারা চোখ কষলে চিৎকার দিল, কোথায় নিয়ে এলেন? প্রমুখ গায়ের শার্ট ঠিকঠাক করলো। সোজা হয়ে দাঁড়িয়ে বলল, পেছনের সিটে মিষ্টি, আইসক্রিম, চকলেট, চিপস আর বিস্কিট আছে, নিয়ে আসো চটপট। সিরাত তখনও চোখে একরাশ বিস্ময় নিয়ে হাঁ করে আছে। এটা তারই বাসা, যেখানে সে থাকতো। মায়ের সাথে তৎক্ষণাতে মনে পড়ে যায়। কত শত স্মৃতি এই বাসায় জমি আছে। তাছাড়া ভাগ্যের নির্মম পরিহাসে সে ভুলে গিয়েছিল কখনো প্রমুখ তাকে এখানে নিয়ে আসবে, কখনো আবার এই বাসায় যেতে পারবে। সে কষ্টে বুকে পাথর চেপে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে চেয়েছে। সিরাতের চোখ ভিজে আসছে। এটা কি দুঃখের জন্য নাকি খুশিতে? তৎক্ষণাৎ ডুকরে কেঁদে উঠল। এই লোকটার একের পর এক কর্মকাণ্ডে সে বিস্মিত। এটাই বুঝি সারপ্রাইজ ছিল? এজন্যই বুঝি বলেছিল তোমাকে কাঁদাবো। চোখগুলো অশ্রু জড়ালো গালে। প্রমুখ ততক্ষণে দেখছিল চুপচাপ। এবার নিজে পিছনের ডোর খুলে 2 হাত ভর্তি ব্যাগপত্র নিয়ে এলো। তাইমার জন্য 3 পিসও আছে, আর একটা আকাশি রঙের শাড়ি। তার হঠাৎই কাল শখ জেগেছিল শাশুড়িকে আকাশি রঙের শাড়িতে দেখবে। নীল আকাশে এক টুকরো সাদা মেঘ। সারাক্ষণ তো শুধু 3 পিস পরেই দেখলো। শাড়িতে কেমন লাগবে তখন? মামা লাগবে? এসব ভেবে কবিরকে দিয়ে মার্কেট থেকে আনিয়েছে। প্রমুখ জোর করে দরজা ধাক্কা দিয়ে বন্ধ করে। তারপর দমকে সরে বলে, আমি একাই শ্বশুরবাড়ি গেলাম। উফ সরি, শ্বশুর তো বেঁচে নেই, সুতরাং আমার শাশুড়ি বাড়ি। এখানে আসার বিয়ের পর তোমার প্রথম হলেও আমি অহরহবার এসেছি। শাশুড়ি মা আমাকে তোমার থেকেও ভীষণ ভালোবাসে। তবে তুমি থাকো, আমি যাচ্ছি। ভেবো না আম্মা তোমার কথা জিজ্ঞেস করবে, ভুলেও না। 1 সেকেন্ডের জন্য মনে করে না তোমাকে। যাওয়ার পরে তিনি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। একদমই কথা বলে প্রমুখ হনহন করে বাসার ভিতরে গেল। সিরাত ফুফিয়ে কেঁদে 2 হাতের সাহায্যে মুখ মুছে নেয়। তারপর খুশিতে উত্তেজনায় দৌড়ে প্রমুখের পিছন পিছন গেল। দোতলা বাসার সামনে দাঁড়িয়ে সিরাত নিজে চট করে কলিং বেল বাজায়। তারপর 4 বার চাপলো। মিনিটের মাঝে খট করে দরজা খুলে যায়। তাইমা খানম সামনে মেয়ে আর মেয়ের জামাইকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে খুশিতে মুখে চেপে ধরে।
এই ঘটনার জন্য তিনি কামিন কালিয়ে প্রস্তুত ছিল না। তার কাছে সবকিছু যেন স্বপ্নে মনে হলো। ঠিক কতদিন পর তার মেয়েটার মুখ দেখল। সিরাত তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ল মায়ের উপর, দুহাতে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে কেঁদে উঠল। তাইমা খানমের ভিতরটা হু হু করছে। মাতৃত্বের টানে মেয়েকে ধরে সেও বাচ্চার মতোই কাঁদছে। মেয়ের চিন্তায় দেহটাও জিমিয়ে পড়েছে। আগের মতো শক্তি নেই। বাসায় সারাদিন বোবার মতোই কাটাতে হয়। একাকিত্ব তাকে গ্রাস করেছে ধীরে ধীরে। এ বাসায় যে একজন মানুষ আছে তাও ভুলে যায়। প্রতিটি রাত কেঁদে ঘুমালে দেহ তো নিতিয়ে যাবেই। প্রমুখ তাতে জায়গা দিয়ে ভিতরে গেল। সোফায় আরামে বসে ফুস করে নিঃশ্বাস ফেলে। কিছুক্ষণ পরে তাইমা ছেড়ে দিল। মেয়ে সারা মুখে এলোপাতাড়ি চুমু খেয়ে বলল, মা, আমার মা। সিরাত চুম্বন করলো তাইমার মুখে। তাইমা আনন্দেই হাসলো। পানি চিকচিক করছে দুজনের চোখে। তাইমা তাকে ভিতরে এনে গালে আদর করে বলল, কেমন আছিস মা? সিরাত তাইমার ওড়না টেনে মুখ মুছল। বুক ভরে ঘ্রাণ নিল মায়ের কাপড়ের। কান্না মিশ্রিত গলায় বলল, ভালো আছি। কিন্তু তুমি ভালো নেই? কি বললো আমি খারাপ আছি? খুব ভালো আছি। তো আমার আব্বার মতো মেয়ের জামাই পেয়েছি আমি? সারাক্ষণ আগলে রাখে, আবদার করে, মাঝে মাঝে বায়নাও করে। তার কাছে তুই খারাপ থাকবি বল? খুব ভালো থাকবি। এখন মরেও আমি শান্তি পাবো। সিরাত এক নজর তাকালো সোফায় বসে থাকা প্রমুখের দিকে। মিনমিনে কণ্ঠ বলল, উনি আসে এখানে? তাইমা হেসে মাথা জাগায়। সিরাত প্রিয়ের প্রশ্ন ছুড়ল, কি বায়না করে? তাইমা উষ্ঠ পাকা করলো কণ্ঠে ধ্বনি তোলার জন্য। কিন্তু তার আগে প্রমুখ গম্ভীর কণ্ঠে বলল, মেয়ে জামাইকে বসিয়ে রাখবেন? গরমে তো ঘেমে যাচ্ছি। এক গ্লাস শরবতও তো দিচ্ছেন না। না মা, এ অপমান সইব না, আর কখনোই আসবো না। এমন শাশুড়ির বাড়ি চুলোই যাক। তাইমা মৃদু হাসলো। এতদিনে প্রমুখের আচরণ সব মুখস্থ তার। ছেলেটা যাই বলুক সব মস্কারা, কখনো রাগ অথবা সিরিয়াস হয়ে বলে না। সে তৎক্ষণাৎ বলল, ওরে আল্লাহ, আব্বাই তো রেগে গেছে। তার মেয়েকে যদি আব্বা না দেখে তাহলে কে দেখবে? মেয়ে কোনোদিন আব্বাকে অপমান করতে পারে? তার মেয়ে যে অপেক্ষায় থাকে কখন আব্বা আসবে চাঁদ মুখ দেখবে। সিরাত চোখ মুখ কুঁচকে তাইমার কথা শুনল। তাইমা আব্বা আব্বা ডাকছে। বাহ, মেয়ে বানিয়ে ফেলেছে তার মাকে। এরপর অস্পষ্ট স্বরে বলে, আপনি এখানে আসেন? আমার মাকে দেখে ইমপ্রেস করে ফেলেছেন। কবে কবে এসব করেছেন? আমাকে কেন বলেননি? সব কিছু তোমার জানতে হবে কেন? তাইমা খানম ফ্যান চালিয়ে দুজনের জন্য ঠান্ডা শরবত নিয়ে আসলো। সিরাত না খেয়ে তার রুমে চলে যায়। কতগুলো দিন ফিরিয়ে গেছে এই রুমে সে প্রবেশ করলো। সব কিছু আগের মতোই আছে, কিছুই পাল্টায়নি। শুধু জীবন থেকে কিছু মুহূর্ত পাল্টে গেছে। সে হাতে ছোঁয়ায় সব কিছু দেখছিল। পড়ার টেবিলটা অবহেলিত হয়ে পড়ে আছে, যেটাতে প্রতিদিন নিয়ম করে সে বসত। ঘরে বেশি কিছু নেই। রুমে একটা ড্রেসিং টেবিল, খাট আর একটা কাবার্ড। সিরাতের আজ আনন্দে কাঁদতে ইচ্ছে করছে। লোকটা সামনে যা দেখায় ভিতরে ততটাই নরম। মায়ের সাথে কেমন মিষ্টি সম্পর্ক তৈরি হয়ে গেছে তার। সে হেসে দরজার পানে দাঁড়ালো। এতক্ষণে তাইমা খানম প্রমুখের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ঠিক এই জিনিস নজরে পড়তে সিরাতের চোখ ছানা পড়া। লোকটাও ভদ্র ছেলের মতো কেমন গল্প করছে আর হাসছে। বাচ্চাদের মতোই সব কথা শুনছে। তৎক্ষণাৎই সিরাতের মনে পড়ল প্রমুখের অতীতের ঘটনা। বেচারা আদর পায়নি। তীব্র আদর আর ভালোবাসা থেকে ছোট্ট বয়সে প্রতারিত হয়েছে। মায়ের আদরও জোটেনি ভালো করে। তাহলে তো এরকম মানুষ পেলে বাচ্চা হবেই। তার মা বেঁচে থাকলেও বুঝি এমন করতো? কম তো ভালোবাসেনি তাদের। তারাও একমাত্র ছেলেকে বিলাসবহুল জীবন দিয়েছিল, কিন্তু সব জড়ে গেছে। মেয়েটিও নিজের অজান্তেই হাসলো। তারপর এগিয়ে তাদের সামনে দাঁড়িয়ে বলল, নিজের মেয়েকে আদর না করে তুমি পরের ছেলেকে আদর করছো? কই, কত মাস পর আমি এলাম। আমাকে কোলে কোলে রাখবে তা না, তুমি এই লোকের মাথায় আদর দিচ্ছ। আমি চলেই যাব, আর আসবই না। তুমি বরং এই লোককে নিয়েই থাকো, এটাই তোমার ছেলে। প্রমুখ ব্রুসি সিরাতকে লক্ষ্য করলো। তাইমা খানম মৃদু হেসে উত্তর দিল, হ্যাঁ, এটাই তো আমার ছেলে। আর তোকে আমি কুড়িয়ে পেয়েছিলাম, পাবেই তো। এখন কত কিছু শুনতে হবে। থাকো তুমি, আমি কিচেনে গেলাম, আমার খুব খিদে পেয়েছে। সিরাত মুখ ফুলিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। তৎক্ষণাৎ প্রমুখ উচ্চস্বরে রসিয়ে রসিয়ে বলল, মা, চুলায় কি ভাত বসিয়েছেন? কোথায় যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। দ্রুত গ্যাস বন্ধ করুন, না হয় একটু পরে পেটে আগুন লেগে যাবে। তার কথায় তাইমা শব্দ করেই হেসে ওঠে। সিরাতের কানেও গেল এই কথাটা। তাকে উদ্দেশ্য করে বলা কথাটা ঠিকই বুঝতে পেরেছে সে। রাগে কটমট করে তাকায়। প্রমুখের মুখে বাঁকা হাসি। আজ যেন এই বাসায় প্রাণ ফিরে এসেছে। প্রমুখ আজগুবি গল্প নিয়ে বসেছে তাইমা খানমের সাথে। এসব দেখে রীতিমতো অবাকের উপর অবাক হচ্ছে সিরাত। তাইমাও কেমন যেন তাকে নিজের ছেলের মতোই ট্রিট করছে। মেয়েটি মনে শান্তি পেল বেশ। সিরাত রান্নাঘরে খুঁজে দেখলো ভাত আছে অল্প, রুই মাছ ভাজি, ডাল আর মাংস রান্না করা আছে। এগুলো কি প্রমুখ খাবে? তাই সে তাদের সামনে গিয়ে বলল, মা,
মাছ ভাজি, ডাল আর মাংস আছে, কি করব? তাইমা খানম তাড়াহুড়ো করে রান্নাঘরে গেল। অসহায় কণ্ঠে বলল, এই দেখ, ছেলেটার সাথে কথা বলতে বলতে আমি ভুলেই গিয়েছিলাম। তুই ফ্রিজ থেকে গরুর মাংস বের কর আর পোলাও রান্না করে ফেল তো ঝটপট। মা, দেরি হয়ে যাবে। বেশি কথা বলিস না। প্রমুখ গরুর মাংস আর পায়েস ভীষণ পছন্দ করে। সিরাজ চোখ বড় বড় করে অবিশ্বাস্য সুরে বলল, তুমি কিভাবে জানলে? আমি নিজেই তো জানি না। তাইমা খানম তখন হেসেই বললেন, ও নিজেই আমাকে জানিয়েছে সপ্তাহে 2-1 দিন আসলে পায়েস করতেই হয়, তাই গরুর মাংস সবসময় আমি রেখে দেই। বাজার করে দেখে প্রমুখের অ্যাসিস্ট্যান্ট আহাদ নামে ছেলেটা, মাঝে মাঝে অন্য কেউ আসে। সিরাত হা হয়ে যায়, উত্তেজিত হয়েই বলল, উনি এত কিছু খেয়াল রাখেন অথচ আমাকে কিছুই বলে না। তাইমা তাকে তাড়া দিয়ে চলে গেল। সিরাত ছটপটে রান্না বসায়। প্রমুখ তাইমা খানমের সামনে প্যাকেটগুলো বাড়িয়ে বলল, এখানে মিষ্টি সহ আরও অনেক কিছু আছে। তাইমা খানমের মিষ্টির বক্সটা নিয়ে সিরাতের কাছে যায়। কাঁটা চামচের সাহায্যে তৎক্ষণাতে খাইয়ে দিল মেয়েকে, এরপর প্রমুখকে খাইয়ে দেয়। প্রমুখ তার হাত থেকে চামচ কেড়ে নিয়ে মিষ্টি তুলল, এরপর তাইমার মুখে পুরোটা দিয়েই বলল, গোসল করেছেন মা? তাইমার মুখে মিষ্টি হাসি, সে মাথা ঝাঁকিয়ে বলল, হুম। প্রমুখ শাড়ির প্যাকেটটা তার হাতে গুজে দিয়েই বলল, এই মুহূর্তে পরে আসুন। ছোটবেলায় প্রিয়ন্তীকে প্রায় শাড়ি পরতে দেখত, কিন্তু তার ভালোভাবে মনে নেই। অ্যালবামের ছবিতেই যতবার দেখে মমতাময়ী মায়ের রূপে মুগ্ধ হয়। এবার সামনে থেকে অন্য মাকে দেখতে ইচ্ছে করলো। তাই মা ব্যাগ হাতে বের করলো শাড়িটা। সেকেন্ডেই মুখে হাসি ফুটে ওঠে। সে হাত দিয়ে শুয়ে দেখল। প্রমুখ বলল, প্লিজ মা, খুব শাড়িতে দেখতে ইচ্ছে করছে আপনাকে। শাড়ি পরলে আপনাকে মা মা লাগবে। তাইমা চোখ বেয়ে অশ্রু ঝরল, গলা ধরে যাচ্ছে তার। খুব কষ্টে বলল, এখন বুঝি মামা লাগে না? আহ, তা কখন বললাম? শাড়িতে মোহনীয় লাগবে, মায়ের মুগ্ধ রূপ ফুটে উঠবে। তাইমা চোখে চুম্বন করলো প্রমুখের কপালে। চোখ হাতের পিঠ দ্বারা মুছেই বলল, অপেক্ষা করো, এক্ষুনি আসছি। তাইমা চলে গেল দ্রুত। তার জন্য বরাদ্দকৃত রুমে গিয়ে শাড়ি পরা শুরু করলো। কতগুলো বছর পর সে শাড়ি পরছে। লাস্ট কবে পড়েছিল মনে করার চেষ্টা করে। তৎক্ষণাতে মনে পড়ল দীর্ঘ 7 বছর আগে যখন সিরাতের বাবা তাদের অ্যানিভার্সারিতে শাড়ি উপহার দিয়েছিল। ওই দিনও সে খুব করে সাজায়। তারপর হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে মরে যাওয়ার পর তার জীবনের রঙগুলোই সাদা কালো হয়ে যায়। তারপর কখনোই আর শখ করে শাড়ি পরেনি। আজ পরেছে। ওই ছেলেটার মাঝে কি আছে, এত কেন টানে? ছেলেটির দিকে তাকিয়ে থাকতে সব কষ্ট যেন উড়ে যায়। মনে হয় না এটা তার মেয়ে জামাই, মন বলে এটা তারই ছেলে, খুব আদরের ছেলে। প্রমুখ আশেপাশে নজর বুলিয়ে চুপি চুপি রান্নাঘরে প্রবেশ করলো। চোখে পড়ল বউয়ের কামযুক্ত মুখ। গ্যাসে মাংস বসিয়ে নাড়ছে মনোযোগে। সে বাঁকা হেসে এগিয়ে গেল তার ঠিক পিছনে। সিরাত এক নজর তাকিয়ে কষানো মাংসে গরম পানি দিল। প্রমুখ খপ করে পিছন থেকে জড়িয়ে ধরে তার গাড়ে মুখ ডোবায়। সিরাত হকচকিয়ে ওঠে। হাতের খুন্তিটা ফাঁসি রেখে ছেলেটির হাতের উপর নিজের হাত রাখল। এরপর জোরে চিমটি কেটে বলল, অসভ্যতা ছাড়ুন তো, এটা রান্নাঘর, ডিস্টার্ব করবেন না, নয়তো লবণ বেশি করে দিয়ে দিব। প্রমুখ গাড়ে মুখ ঘষে মিষ্টি করে বলল, যত লবণ দিবে ততবার তোমার ঠোঁটে চুমু খেয়ে মিষ্টতা পান করব আমি। প্রমুখ বাতাস করছে সিরাতকে। সিরাতের রান্না প্রায় শেষের দিকে। কিছুক্ষণ পরে ছেলেটি হাত পাখা নিয়ে অদক্ষ হাতে বাতাস করতে করতে বলল, বউ তো ঘেমে গেছে, তাকে ঠান্ডা রাখা প্রয়োজন, তাই তো আমি হেল্প করছি। সিরাত খিলখিল করে হেসে ওঠে। পরক্ষণে রুম থেকে তাইমা খানম যত্নে শাড়ি পরে বেরিয়ে এলো। বসার রুমে কাউকে না দেখে তিনি রান্নাঘরের দিকে যায়। হালকা উকি দিতে মিষ্টি সে দৃশ্য চোখে আটকায়। মুহূর্তে তার চোখ মুখে হাসির ঝলক দেখা যায়। তার মেয়ে হাসছে, পাশেই মেয়ের জামায় বাতাস করছে। হৃদয়ে এক প্রকার প্রশান্তি অনুভব করে সেখান থেকে চলে এলো। প্রমুখ 10 মিনিট বাদে বসার রুমে চলে আসে। তাইমা খানমকে শাড়িতে দেখে মনের ভিতর অসম্ভব আনন্দ অনুভব করলো। গায়ের পশা রং হওয়ায় আকাশি রংটা ফুটে উঠেছে। দুহাতে বালা, চুলগুলো খোপা করা, একদম বাঙালি নারীর মতোই দেখতে লাগছে। প্রমুখ তার পাশে বসে প্রশংসা করলো। আস্তে আস্তে দুজনে গভীর গল্পে জমে যায়। প্রায় 45 মিনিট পর সব রান্না কমপ্লিট হয়। সিরাত সব কিছু রেডি করে নিয়ে আসলো ড্রয়িং রুমে। সেখানে তার মাকে শাড়িতে দেখিয়ে হতবাক হয়ে যায়। দৌড়ে তাইমার কাছে গিয়ে বলল, কবে শাড়ি কিনেছো মা? আগে কতবার বলতাম শাড়ি পরো, একবারও শোনোনি। কি সুন্দর লাগছে তুমি জানো, একদম মা মা গন্ধ পাচ্ছি, কিন্তু আজ হঠাৎ শাড়ি কি মনে করে? তাইমা খানম হেসে ফেলল। তার থুতনিতে হাত রেখে বলল, প্রমুখ বাবা নিয়ে এসেছে আজ।
হাতে দিয়ে বলল পড়ে আসতে। তাই পড়েছি। সিরাত ফাঁস ফিরে চেয়ারে বসে থাকা প্রমুখের দিকে তাকালো। পায়েসের বাটি থেকে এক চামচ খাচ্ছে সে। সিরাত একগাল হেসে বলল, ও তাহলে এই ব্যাপার, এই ছেলের জন্য পড়েছ? তাইমা খানম মাথা জাকায়। প্রমুখ পায়েস খেতে খেতে বলল, ফালতু কথা রেখে খাবার নিয়ে আসো। শাশুড়ি বাড়ি এসেও না খেয়ে আসি। কেমন বউ তুমি, জামাইকে না খাইয়ে রেখেছ, নিষ্ঠুর বউ। সিরাত মুখ ফুলিয়ে রান্নাঘরে গেল। প্রমুখ ফের বলল, মা কেমন মেয়ে বানিয়েছেন, জামাইকে খেয়াল রাখতে জানে না। যত্ন তো বাদই দিলাম, আপনি একটু আদব কায়দা শিখিয়ে দিন কিভাবে জামাই ভক্ত হতে হয়। আপনার পেট থেকে উল্টো কিভাবে হলো? সিরাত পোলাওয়ের বাটিটা টেবিলে শব্দ করেই রাখলো। সবার প্লেটে বেড়ে খেতে দেয়। প্রমুখের প্লেটে মাংস দিয়ে বলল, নাটক বাজলো। প্রমুখ আয়েশ করে খাওয়া শুরু করলো, কিন্তু খাওয়ার মাঝে মেয়েটিকে খেপানো বলল না। এ ভাষার দোতলার পশ্চিম পাশের রুমটায় আজ প্রাণ ফিরে এসেছে। ভাষার ভিতর থেকে আসছে নানান রকমের কথার জলি। তাইমা খানম মুগ্ধ হয়ে দেখল দুজনের খুনসুটি। চোখ তার শীতল হয়ে চিকচিক করছে। এমন দিন দেখার জন্যই তো তিনি বেঁচে ছিলেন। আজ সার্থক। মেয়ের সুখ নিজের চোখে কয়জনও বা দেখতে পারে। ছেলেটি বেঁচে থাকুক আর মেয়েকে খুব ভালোবাসুক। ছেলেটি যে বড্ড ভালোবাসার কাঙাল, তাদের ভালোবাসার মাঝে কেউ যেন কুনজর না দেয়। এভাবেই এক হয়ে থাকুক। তাইমা মন ভরে দোয়া করল। মাকে পেয়ে সিরাতের পেট এমনিতে ভরে গেছে আজ। বৃষ্টির পর রোদের আভাস, বাহিরের হিমশীতল আবহাওয়ায় স্নিগ্ধ প্রকৃতি। গোধূলি লগ্নের সাথে আয়োজন করা টেবিলে দুপাশে একজন পুরুষ আর মহিলা বসা, হাতে তাদের চায়ের কাপ। কখনো কাপে চুমুক দিচ্ছে, আবার হালকা গল্প হচ্ছে। মহিলাটি মেঘলা আকাশের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে। মনে হচ্ছে ঘন কালো মেঘের মতো তারও মন খারাপ। এ বয়সে কি মন খারাপ করাটা স্বাভাবিক? কিশোরী বয়সে রাগ জেদ চেপে ধরেও প্রিয় মানুষটিকে পাওয়া হয়নি তার। সে লৌহ মানবের মনে এক বিন্দু জায়গা দখল করতে পারেনি তিনি। ব্যর্থ কিশোরী একসময় নিজে অনুভব করে, জোর করে সব পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না। বড়লোক বাপের একমাত্র মেয়ে, ভাইদের একমাত্র বোন, ছোট থেকে সবকিছু জিততে পারলো, দিন শেষে ভালোবাসায় হেরে গেছে। আসলে কি হেরেছে, নাকি অন্যভাবে সেও জিতে গেছে, নাকি ওই মায়ায় পড়ে যাওয়া যুবকটি ভুল ব্যক্তি ছিল? এসবের বেড়াজালে দিনকে দিন সে ক্লান্ত, জীবনটা বিষিয়ে গেছে। মহিলাটি শব্দ করে দীর্ঘশ্বাস ফেলল। পাশে বসে আছে তারই বড় ভাই। পুরুষটির কাছে মনে হলো বোনের দীর্ঘশ্বাসের পাল্লা অনেক বাড়ি। সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দ ভাণ্ডারে নেই। সে নিজেও জানে বোনের অতীতে সে ছেলেটির জন্য পাগলামি করা নেহাত বোকামি ছাড়া কিছুই না। কিন্তু দিন দিন বোনের কষ্ট দেখে সেও বসে থাকতে পারেনি। নিজের চোখে একটু একটু করে যন্ত্রণা ছটপট করতে দেখেছে। চেহারায় একসময় জৌলুস ভরপুর থাকলেও মহিলাটির দেহে এখন বয়সের ছাপ। গায়ের চামড়ায় বাজ পড়েছে, চুলও দু একটা পাকা। পুরুষ লোকটি চায়ের কাপ শব্দ করে সামনে টেবিলে রাখলো। মহিলাটি চোখের চশমা ঠিক করে একরাশ মন খারাপ নিয়ে বলল, ভাইয়া, এই নিষ্ঠুর পৃথিবী দিনকে দিন আমার কাছে বিষাক্ত লাগছে। বোনের বেদনাদায়ক কথায় সে বুকে মৃদু ব্যথা অনুভব করে। উনি জানে পাগলি বোনটার মন, অনুভূতি সে কিশোরী বয়সে পড়ে আছে। তাই অযথা তর্ক করলেন না। নিঃচুপে লাইটার দিয়ে সিগারেটে ধরিয়ে মৃদুস্বরে জানতে চাইল, তার কারণ? ইহসান চৌধুরী আমার ভালোবাসা কখনোই বুঝল না। সে আর পৃথিবীতে নেই। মহিলার চোখ থেকে তৎক্ষণাৎ এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সেই গলায় আটকে আসা কান্না চেপে অসহায় কণ্ঠে বলল, কি ছিল না আমার? রূপ, যৌবন, টাকা, স্মার্ট, সব দিক দিয়ে প্রিয়ন্তীর চেয়ে বেশি বেশি ছিলাম। তবুও তার চোখে সারাক্ষণ ঘৃণা দেখেছি, এমনকি মরে যাওয়ার আগ পর্যন্ত। মহিলাটি বলতে বলতে ঠোঁট কামড়ে কান্না করল। এই বয়সে এসে তার কান্না মানায় না। অতীত ভুলে যাওয়ার জন্য নিজেই ভালোবেসে অন্য লোকের সংসার করছে। তবুও কেন ওই ইহসান চৌধুরী তার পিছু ছাড়ে না? কি ছিল ওই লোকটার মাঝে, যেটা এত বছর সংসার করেও স্বামীর মাঝে পেল না? পুরুষটি পাশে বসে তার মাথায় বুকে টেনে নিল। আদরে কণ্ঠে বলল, ভুল মানুষকে ভালোবাসা মহাপাপ। সে পাপ তুই করেছিস, এর শাস্তি আজীবন ভোগ করতেই হবে। এবার সব ভুলে যা, বর্তমান জীবনে সুখী হ। ভাইয়ের বুক থেকে মাথা ঝাঁকালো। চশমা খুলে নিঃশ্বাস নিয়ে বলল, বেশ, তবে তাই হোক। ইহসান চৌধুরী যেহেতু এই পৃথিবীতে নেই, ওর রেখে যাওয়া চিহ্নটুকুও বেশি দিন থাকবে না। লক্ষ্মী ছেলেটাকে বাবা মায়ের কাছে পাঠানোর ব্যবস্থা করো। যতবার ছেলেটাকে দেখি সে যৌবনের ইহসানকে মনে পড়ে। আমি আর পারছি না ভাইয়া, কিছু একটা করো। রাতে প্রমুখ দরকারি কাজে একটু বাহিরে যায়। আজ তাইমা খানমের বাসা থেকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সিরাতের বায়নায় সে হেরে যায়। মাকে ছেড়ে যেতে হবে শুনে সে কান্নায় ভেঙে পড়ে। অবশেষে তাইমা খানম আর সিরাতের আবদারে রাজি হলো, তবে শর্ত ছিল কাল সকালে চলে যেতে হবে। বেচারি নিশ্চুপেই মেনে নেয়। মাঝে মাঝে মনে হয় লোকটির ভিতরে প্রাণ নেই, ভালোবাসা নেই। এতদিন দমকাদমকি করে আসতে দেয়নি। তাইমা খানমও শত বায়না করলে সেও না শোনার ভান করে বসে থাকতো।
মামিয়ে কেউই বুঝতে পারে না লোকটির চায়টা কি। আর যখন নিয়েই এলো তবুও চলে যেতে বলল কেন? সে কষ্টে মামিয়ে কেঁদে কুল পায়নি। এতদিন বাদে এক হয়েছে, কত গল্প জমি আছে তাদের। এক রাতে বুঝে শেষ হয়। প্রমুখ বাহিরে যাওয়ার পর থেকে তাইমা কোলে মাথা রেখে বলে যাচ্ছে, আজ যেন মুখে খই ফুটেছে। এতদিনে পুষে রাখার কথাগুলো অনর্গল উগড়ে দিচ্ছে। তাইমা তার মাথায় বিলি কেটে নীরবে শুনছেন। রাত 11টার মাঝে ফিরে আসলো প্রমুখ। তাইমা খানমের রুম থেকে খিলখিল হাসির কথার শব্দ শুনে সেখানেই গেল। চোখে পড়ল সিরাতের মিষ্টি হাসি মুখ। তাইমার পেট দুহাতে জড়িয়ে ধরে কোলে মাথা গুজে শুয়ে আছে। তার মা মাথা টেপে দিচ্ছে। আচমকায় প্রমুখের উষ্ঠে হাসির ঝলক দেখা যায়। সে এগিয়ে গিয়ে এক লাফে বিছানায় মেয়েটির গা ঘেঁষে দপ করে শুয়ে পড়ল। আকস্মিক ঘটনায় সিরাত হকচকিয়ে ওঠে। তেতে উঠে বলল, এমন করলেন কেন? এখনও তো কিছু শুরুই করিনি। প্রমুখ কথা শেষ করে সিরাতকে জাপটে ধরে বিছানার অন্য কিনারে ফেলে দিল। মেয়েটি যেন থ বনে যায়। সেকেন্ডের ভিতর কী ঘটল বুঝতে তার কয়েক মিনিট লাগলো। ততক্ষণে ছেলেটি নিজেই খুব আয়েশ করে তাইমার কোলে মাথা রাখে। আবেশে চোখ বন্ধ করলো। মনে হলো দীর্ঘ 28 বছর পর সে কোনো নিরাপদ জায়গায় মাথা রেখেছে, যেখানে আছে শুধু সুখ আর শান্তি। চারপাশে ভালোবাসার বেড়াচালার আদরের ছোঁয়া। ছেলেটি এক দীর্ঘ নিঃশ্বাস ফেলেই বলল, সিরাত, অনেক হয়েছে একা একা আদর খাওয়া। এবার থেকে শুধু আমাকে আদর করবেন। নিন, মাথায় হাত বুলিয়ে দিন। সিরাত চোখে মুখে একরাশ বিস্ময় নিয়ে শোয়া থেকে উঠে বসে। তাইমা খানমেরও একই অবস্থা। তার হাত আপনা আপনি থেমে গেছে। চোখ তার অবিশ্বাস। প্রমুখ মাথায় হাতের স্পর্শ না পেয়ে ক্লান্ত চোখ জোড়া অল্প মিলে আদুরে কণ্ঠে বলল, একটু মাথাটা টিপে দাও মা, খুব ক্লান্ত লাগছে, ঘুমাবো। তাইমা খানম চমকালো। চোখ পিটপিট করে তাকিয়ে অনবরত মাথা ঝাঁকায়। এরপর গাল ভরে হেসে মাথা টিপে দেওয়া শুরু করে। তার চোখে খুশির ঝলক যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ছেলেটি তাকে মাথা টিপে দিতে বলছে। সে নরম স্বরে বললে, আব্বার নির্দেশ চিরধার্য হলো। আমি মরে যাওয়ার আগ পর্যন্ত আব্বার মাথা টিপে দিব। প্রমোর অদর বাঁকিয়ে হেসে নড়ে চড়ে চোখ বন্ধ করে। ওই মুহূর্তে শুধুই আদরটুকুই অনুভব করবে। তাছাড়া বাহিরের সব তার কানে পৌঁছাবে না। সিরাতের গোড় কাটল ততক্ষণে। যে ছেলেটির লাইফস্টাইল পুরোটাই ভিন্ন, একা এক বাসায় নিজের মতো থাকতো, পরিপাটি পছন্দ করত, সবসময় সবাইকে ধমকের উপর রাখে, সে ছেলেটি তার মায়ের এতটা কাছে যাবে কখনোই ভাবেনি সে। মেয়েটি হালকা ডোক গিলে এক লাফে প্রমুখের পাশে বসে বলল, এটা কি হলো? উত্তর দিল না ছেলেটি, শুধু রহস্যময় হাসলো। সিরাত খেপে গিয়ে বলে, সব কিছুতে বাঘ বসাচ্ছেন? বাঘ বসানোর দরকার আছে নাকি? তোমার জিনিস মানে আমার, আমার জিনিস মানে তোমার। তাহলে তোমার মা কি শুধুই তোমার? হিংসুটে মহিলা, যাও তো এখান থেকে দূর হও। সিরাত পরপর আবারও ব্যাপাচাকা খায়। দুহাত দিয়ে চোখ কসলে বিড়বিড় করে বলল, এসব কি? কেউ আমাকে বলবেন এখানে হচ্ছেটা কি? নির্গাতের লোক রাত দুপুরে গাঁজা সেবন করে এসেছে। বুলবার মাথায় যা আসছে তাই করছে। প্রমুখ উত্তর দিল না। তাইমা খানম হঠাৎই মিথ্যে রাগ দেখিয়ে বলল, এখনো বসে আসিস? আব্বা কি বলেছে শুনিসনি? যা তোর রুমে ঘুমা। সিরাত মুখ ফুলিয়ে হনহন পায়ে পাশের রুমে চলে যায়। পরক্ষণে মুখ বিংসি কাটতেও বলল না। তাইমা খানম খুব যত্নে ছেলেটির মাথা টিপে দিল। পরম আদরের ছোঁয়ায় একসময় প্রমুখ সেখানেই ঘুমিয়ে পড়ে। অজান্তে তাইমার হাত জড়িয়ে বেঘরে ঘুমে তলিয়ে যায়। সিরাত অপেক্ষা করতে করতে নিজেও যে কখন ঘুমিয়ে পড়েছে হিসেব নেই। রাত 1টায় তাইমা দুজনকে খুব কষ্টে ঘুম থেকে ওঠালো। এক প্লেটে ভাত মেখে এক প্রকার যুদ্ধ করে খাইয়ে দেয়। যেমন খাবারের প্রতি অনীহা সিরাতের, ঠিক তেমনি প্রমুখের। তাইমা অবশেষে খাওয়ার পর্ব শেষ করে নিজে খেল। প্রমুখ খুব কষ্টে নিজের দেহটা টেনে টুনে ঘুমে ডুলতে ডুলতে সিরাতের রুমে যায়। দরজা চাপিয়ে তৎক্ষণাৎ জপাত করে মেয়েটির পাশে ঘুমালো। বউকে শক্ত তুক করে বুকে জড়িয়ে ধরে গালে গাল ঘেঁষে গুমো গুমো কণ্ঠে বলে, তুমি অনেক আবেদনময়ী জান, এত জ্বালাচ্ছ কেন আমাকে? রায়হান, কোথায় তুই? বাম হাতে ফোন তুলে নম্র গলায় প্রশ্ন করল প্রমুখ। রায়হান তখন গাড়িতে বসে আছে। সাধারণত তার কাছেই আসছে। সে তৎক্ষণাৎ উত্তর দিল, এই তো আর 10 মিনিট, এসেই পড়েছি। ওকে, রাখছি। ফোন পকেটে রেখে চোখ বন্ধ করে গান শুনতে লাগলো। কিছুক্ষণ আগে প্রমুখ শপিংয়ের সামনে এসেছে। সকালে সিরাতকে নিয়ে নিজের বাসায় রেখে কাজের জন্য বাহিরে চলে আসে। শপিং মলের পাশে গাড়িতে শুয়ে অপেক্ষা করতে লাগলো সে। অতি ব্যক্তিগত কারণে আর ছেলেটির সাথে দেখা করার কথা। সে চাইলেও কবিরকেও ডাকতে পারত, কিন্তু কবিরের উপর অন্য কাজ চাপিয়ে দিয়েছে সে। তাছাড়া যে কারণে ডেকেছে সেই কাজটি কবিরের থেকেও রায়হান বেশি পটু। প্রায় 9 মিনিটের মাথায় গেমের জবজবে শরীর নিয়ে হাঁপাতে হাঁপাতে আসলো রায়হান। গাড়ির গ্লাসে 3বার টোকা দিল। হালকা ডোক গিলে তৃষ্ণার্ত গলা ভিজিয়ে ডাকলো, স্যার এসেছি। প্রমুখ হাতের সাহায্যে দরজা খুলে দিল। মাথা একটু বের করে বলল, এসেছিস? দ্রুত দে, আরও অনেক কাজ বাকি আছে আমার। রায়হান পরপর 2বার মাথার উপর নিচ করে পকেট থেকে বের করে তারপর প্রমুখের হাতে দিয়ে বলল,
এই যে আপনার জিনিস, যেমনটা বলেছিলেন ঠিক তেমনটাই আছে। সাব্বাস রায়হান, তোর এই মাসের স্যালারি দ্বিগুণ দেওয়া হবে। থ্যাংক ইউ স্যার। রায়হান খুশিতে গদগদ হলো। প্রমুখ উষ্ঠ বাঁকিয়ে হেসে কাঙ্ক্ষিত জিনিস প্যান্টের পকেটে রাখল। এরপর সাবধানতার সুরেই বলল, আমি অনুপস্থিত থাকলেও কোনো কাজ যেন থেমে না থাকে। তাছাড়া একটা শত্রুপক্ষ নজর দেওয়া তো দূর, চোখ তুলতেও যেন না পারে। বি কেয়ারফুল। যাকে অফিসের আশেপাশে সন্দেহজনক মনে হবে সব কটাকে জ্যান্ত কবর দিবি। ইটস মাই অর্ডার। জি স্যার। আপনি নেই মানে অফিসের পুরো দায়িত্ব আমাদের। এটা নিজের মনে করে সর্বত্র রক্ষা করার চেষ্টা করব। আপনি চিন্তা করবেন না, নিশ্চিন্তে যেতে পারেন। প্রমুখ গাড়ি স্টার্ট দিল। তৎক্ষণাৎ রায়হান উচ্চস্বরে বলল, বেস্ট অফ লাক স্যার, আপনাদের যাত্রা শুভ হোক। কোনো প্রয়োজনে গার্ড দরকার হলেই আমাকে নয়তো কবিরকে জাস্ট একটা কল করবেন, আমরা তৎক্ষণাৎ রওনা হব। আপনার সকল বিপদে আমরা পাশে আছি। সাবধানে যাবেন স্যার, ভালো থাকবেন। মার্কেটের ভিতরে প্রথম ঘুরে ঘুরে মেয়েদের ড্রেস দেখা শুরু করলো ছেলেটি। তার সাথে মার্কেটের স্টাফ আছে। আজ অন্য সব পোশাকের থেকে ওয়েস্টার্ন বেশি চোখে পড়ল তার। পাশের মেয়েটি বলল, স্যার আপনার চয়েস দারুণ। প্রমুখ পাত্তা দিল না। কেন জানি হলো মেয়েটা তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যার ফলে ধীরে ধীরে মেজাজ নিয়ন্ত্রণ হারাচ্ছে। মেয়েটার মুখে প্রশংসা তার মস্তিষ্ক বিগড়ে দিল। কিন্তু ঠিক এই কথা সিরাতের মুখে শুনে প্রত্যুত্তরে একটা টাইট চুমু খেয়ে ফেলত। প্রমুখের পাত্তা না পেয়ে মেয়েটি তার অ্যাটিটিউডে আবারও বিভোর হয়ে যায়। প্রমুখ অন্য পাশে গিয়ে নিজের মতো ড্রেস উল্টে পাল্টে দেখতে লাগলো। মেয়েটি সরল মুখে বলল, ম্যাম চিকন নাকি মোটা সেই হিসাবে ড্রেস নিন, আমি আপনাকে হেল্প করছি। আমার বউ একদম পারফেক্ট, মোটাও না চিকনও না। মেয়েটি হাসলো। প্রমুখ নিজেই খুঁজে খুঁজে শর্ট শর্ট ড্রেস আর কয়েকটি প্যান্ট নিয়ে নিল। 4টা শর্ট টপস হাতে নিয়ে বলল, এই 3টা প্যাক করে দিন। জি স্যার, এখানে আরও ড্রেস আছে, দেখতে পারেন। ছেলেটি অন্য পাশে ঘুরে আবার নাইট ড্রেস হাতে নেয়। এগুলো তার বউ পরলে ঠিক কেমন দেখাবে ভাবতে লাগলো। কখনো 3 পিস ছাড়া অন্য কিছুতে দেখা হয়নি। এবার বউকে তার কথা মতোই চলতে হবে। সে যা পড়তে বলবে তাই পড়বে। দরকার হলে কিছু না পড়েও তার সামনে বসে থাকবে। অজান্তে এসব ভেবে শব্দ করে হেসে দিল প্রমুখ। হাতে 3-4 রকমের নাইট ড্রেস নিয়ে স্টাফকে দিল। টপস সাধারণত প্যান্টের সাথে পরবে, সবগুলোই পেট পর্যন্ত, একটা আবার তার থেকেও শর্ট। কয়েক ধরনের ড্রেস কিনে কসমেটিক্স নিল। বিভিন্ন ধরনের লিপস্টিক নিজে চয়েস করলো। মহিলা অ্যাসিস্ট্যান্টকে বলল যাবতীয় জিনিস দিয়ে দিতে। যেহেতু সিরাত 3 পিসে কমফোর্ট ফিল করে তাই মাত্র 4টা 3 পিস দিল। কারণ মাথায় তার অন্য প্ল্যান চলছে। যেভাবে হোক প্রতিদিন বউকে সে ভিন্ন ভিন্ন রূপে দেখবে। কখনো বাঙালি মেয়ে, কখনো বিদেশি নারী, আবার কখনো সাধারণ মেয়ে। তাই তো নিজের মতো সব কিছু কেনাকাটা করলাম। কিন্তু বিপত্তি ঘটলো অন্য জায়গায়। শেষে জুতার কাছে গিয়ে সে হতাশ হলো। সিরাতের পায়ের সাইজ তার জানা নেই। অবশেষে ফোন করলো সিরাতকে। বলল, তোমার জুতার সাইজ কত? সিরাত বসে টিভি দেখছিল। ফোন করে এসব জিজ্ঞেস করে সে কিছুটা বিব্রত হলো। প্রমুখ আবারও বলল, কি হলো, কত? সিরাত আমতা আমতা করে বলল, ওভাবে কখনো জানা হয়নি। কেন, কি হয়েছে? হঠাৎ এমন প্রশ্ন। প্রমুখের মেজাজ গরম হলো। কি মেয়ে রে বাবা, সামান্য জুতার সাইজ জানে না? তার সন্দেহ লাগলো মেয়েটি অন্য সবগুলো সাইজ জানে তো। সে বিরক্তি নিয়েই বলল, এমনি জিজ্ঞেস করলাম, আমি মার্কেটে, তোমার কিছু লাগবে? সিরাতের মার্কেটে যাওয়া হয়নি অনেক মাস। মাঝে সায়রার সাথে 2বার খুব দরকারে গিয়েছিল সে। তখন নিজের প্রয়োজনীয় কিছু জিনিসও কিনে নিয়ে আসে। ফেড আর অন্তবাস কিনেছিল অনেকগুলো। যেহেতু বারবার আসা হয় না, তাছাড়া এসবের কথা তো প্রমুখকে বলাও যায় না। তাই যেগুলো কেনা ছিল সবগুলোই এতদিন ব্যবহার করেছে। এখন আসলেই তার দরকার, কিন্তু কিভাবে মুখে যে বলবে সে ভেবে তার লজ্জায় মুখটা লাল হলো। লোকটার সাথে কখনো এসব বিষয়ে কথা হয়নি, তাই জড়তা ঘিরে ধরলো তাকে। আমতা আমতা করে বলল, না মানে কিছু লাগবে না। প্রমুখের সন্দেহ হলো, মেয়েটা এমন করছে কেন? সে ধমকে সুরেই বলল, কি হয়েছে জিজ্ঞেস করছি না, কিছু লাগবে নাকি? সিরাত চোখ খিসে বলল, না মানে লাগবে, পার্সোনাল জিনিস। কপাল কুঁচকে গেল প্রমুখের। তার আবার কিসের পার্সোনাল জিনিস? তা জিজ্ঞেস করলো, কি জিনিস যেটা আমি জানি না? কিছু না, কিছুই লাগবে না, আপনি শুধু বাসায় চলে আসুন। প্রমুখ রেগে গেল। সিরাতের কি এমন পার্সোনাল জিনিস যেটা সে জানে না? চোয়াল শক্ত করে রুক্ষ মেজাজে বলল, বলো বলছি, এই মুহূর্তে বলবে। কিসের পার্সোনাল? যেটা স্বামীকে বলো না। তোমার সব কিছু জানার অধিকার আমার আছে। 2 সেকেন্ডের ভিতরে বলবে। সিরাত পড়ল মহাবিপদে। এ কোন পাগলের পাল্লায় পড়ল সে? মাথা চাপড়ে দীর্ঘশ্বাস ফেলল। দুঃখী কণ্ঠে মিনমিন করে বলল, অন্তবাস লাগবে। কথা বলেই পট করে কলটা কেটে দেয় সিরাত। থতমত খেলো ছেলেটি। মুখটা তৎক্ষণাৎ চুপসে গেল। এই পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না বেচারা। অবশ্য সেও ভুলে গিয়েছিল এসবের কথা। কিন্তু কিভাবে এত কেয়ারলেস হলো? স্বামী যখন হয়েছে তার লাইফের কিছু খেয়াল রাখাও নিজের দায়িত্ব।
তাড়াহুড়ো করে ফোন পকেটে পড়ে ঘন শ্বাস ফেলল কয়েকবার। হালকা ডোক গিলে ভাবল মেয়েদের প্রাইভেট জিনিসের কথা মনে পড়েনি তার। তাছাড়া সিরাত সবসময় নিজের প্রাইভেসি সর্বোচ্চভাবে মেনে চলত। একসাথে থেকেও বিব্রত বোধ করার মতো সিচুয়েশনে পড়েনি সিরাত। ছেলেটি আগে তার জন্য আলাদা কাবার্ড বরাদ্দ করেছিল, তাই প্রবলেমও হয়নি। নিজের জিনিসগুলো অনায়াসে সেখানে রাখত। প্রমুখ অজান্তে উষ্ঠ প্রসারিত করে হেসে মহিলা অ্যাসিস্ট্যান্টকে ডাক দিল। কিন্তু বিপত্তি ঘটল আবারও সাইজ নিয়ে। ফোঁস করে নিঃশ্বাস ফেলে হতাশা সুরে বলল, হয়তো ৩৬। মেয়েটি হাসল মনে মনে, বুঝতে পারল লজ্জা পাচ্ছে। প্রমুখ মেয়েদের প্রয়োজনীয় আরও কিছু জিনিস নিল। এবার আর বলতে হয়নি। মস্তিষ্ক গেটে বের করেছি কি কি লাগে মেয়েদের, নিজে চয়েস করে প্যাক করলো। এরপর অ্যাসিস্ট্যান্ট মেয়েটির পায়ের মাপেই জুতো জোড়া নেয়। তারপর নিজের জন্য দেখে দেখে প্যান্ট, টি শার্ট আর শার্ট নিল। পারফিউমার একটা গড়ি কিনল। বিল পে করার পর মার্কেট থেকে ফিরে আসার সময় চোখ পড়ল একটা জর্জেটের সফেদ সাদা শাড়ি, দেখতে সাদা মেঘের মতোই। ফিনফিনে সাদা শাড়িটি চিকন চিকন সিরাতের গায়ের সাথে লেগে থাকবে কি মনে হতে সেটা হাতে তুলল। শুভ্র রঙের শাড়িটি নিয়ে অ্যাসিস্ট্যান্টকে বলল, এটাও প্যাক করুন, সাথে ইনার আর ব্লাউজও দিয়ে দিন। স্যার, পেটিকোটও দিব? প্রমুখ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। এরপর কিছু মনে হতে নরম স্বরে বলল, একসাথে ম্যাচিং করে পাঞ্জাবি আছে? জি স্যার, অবশ্যই আছে। গ্রেট, তাহলে দিয়ে দিন। দুহাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে প্রমুখ মার্কেট থেকে বের হলো। তার সাথে শপিংয়ের এক যুবক এসেছে ব্যাগগুলো এগিয়ে দিতে। সে গাড়িতে উঠে ব্যাগপত্র পাশে রাখলো। কখনো সিরাতকে শাড়িতে দেখা হয়নি তার। কেমন লাগবে সে জানেও না, কিন্তু ইমাজিন করে মুগ্ধ হলো। নিশ্চয় নোরা ফাতেহির মতো লাগবে। চিকন কোমরটা দুলিয়ে দুলিয়ে হাঁটবার সামনে দিয়ে একদম অন্যরকম রূপে ফুটে উঠবে। মনে মনে কল্পনা করে গাড়ি স্টার্ট দিতে প্রমুখ বলল, সাদা শাড়িতে মেয়েদের চোখ ধাঁধানো মরণ রূপ ফুটে ওঠে। যতবার তোমার ওই রূপের দিকে তাকাবো আমার চোখ জ্বলসে যাবে, মস্তিষ্ক নিয়ন্ত্রণ হারাবে, আমি জ্ঞান হারাবো। আনমনে বইয়ে সৌন্দর্যের বিবরণ দিয়ে হাসলো। কল্পনায় বিভোর হয়ে আবারও বলল, তোমাকে পূর্ণ যুবতী নারীদের মতো লাগবে সিরাত। এই সৌন্দর্য উপচে পড়বে গায়ে। তাছাড়া শাড়ি পরে বসে থাকবে আমার সামনে, আর আমি বেহায়ার মতো তাকিয়ে দেখব তোমাকে। সময়টা মধ্যরাত। চারপাশে নিস্তব্ধ নিঃস্ব পরিবেশ। ঘন কালো অন্ধকারে গা সমসমি অবস্থা। সাধারণ মানুষ এই সময় জেগে থাকতে ভয় পাবে। নির্জন রাতের আধারে বালিশে মুখ গুজে অনবরত কাঁদছে এক কিশোরী। ছোট্ট চঞ্চল নরম হৃদয় নিমিষে ক্ষুণ্ণ হলো। অশ্রুগুলো বালিশে পড়ে ভিজে গেছে, তবুও তার কান্না থামানোর জো নেই। সে বিষণ্ণ মনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অবশ্য বয়সটা তার আবেগের। ছোট্ট বিষয় নিয়ে কেঁদে ফেলে কোমল মেয়েটি। অতিরিক্ত ইমোশন যাকে বলে। পছন্দের টেডি বিয়ারও তার মা ফেলে দিলে সারা বাসা মাথা তোলে। কান্নাকাটি করে বাপের কাছে এক বস্তা অভিযোগ করে। আজ ওই কান্নার পিছনে অদ্ভুত এক কারণ আছে। মন কেমন কারণ, আজ থেকে 1 বছর আগে হঠাৎই কিশোরী অনুভব করে তার কাজিন ভাইয়ের জন্য অস্থির হাসপাস লাগে। সে দূরে চলে গেলেই মনটা অশান্ত হয়, তার কাছে থাকলে সুখ সুখ অনুভব হয়। ঠিক তেমনি আজ তার মনটা খুবই বিষণ্ণ। এই মন খারাপের পিছনের ঘটনা হলো তার সেই কল্পপুরুষের জন্মদিন আজ। 12টায় হোয়াটসঅ্যাপে যখন খুশি আর উত্তেজনা এক লম্বা বিশাল মেসেজ পাঠালো, তখন খুব আশা নিয়ে বসেছিল কখন কাঙ্ক্ষিত পুরুষটি থেকে রিপ্লাই আসবে। রাত বাজলো 1টা 2টা, তবু অপর পাশ থেকে রেসপন্স আসলো না। কিন্তু দিব্যি তাকে অনলাইনে দেখাচ্ছে। প্রোফাইলে উদাসীন ভঙ্গিতে ছবিতে বিন্দেশের কোন এক রেস্টুরেন্টে বসে আছে মানুষটা। শক্তপোক্ত দেহটা আটসাট হয়ে লেগে আছে শার্ট, হাতে দামি গড়ি, চোখে চশমা থাকলেও মনে হচ্ছে ছেলেটির দেহে কোনো প্রাণ নেই। কেন নেই সে কারণ কিশোরী নিজে অবশ্য জানে না। ছেলেটি হঠাৎ করে বিন্দেশে কেন গেল, মায়ের কাছে জিজ্ঞেস করলো, উত্তর আসেনি। রাত 2টায় যখন আশানুরূপ কিছু এলো না, তখনই বুক ফেটে কান্না জমে অশ্রুতে। মনটা অভিমানী হয়। তার অনুভূতির কোনো দাম নেই ওপাশের ব্যক্তির কাছে। বলতে গেলে কোনোদিন সেভাবে তাকে লক্ষ্যই করেনি। তবু আশা ছিল একদিন ঠিক ভালোবাসবে ছেলেটা। কিন্তু মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে একগাদা টেক্সট পাঠালে 7-8 দিন পর 2-3 শব্দ রিপ্লাই আসে। সেটা নিয়ে সে খুশি থাকে। আজও ভেবেছিল ছোট হলো মেসেজের উত্তর আসবে, আপাতত থ্যাংক ইউ আসবে। কিন্তু আসবে কি করে? লোকটি যে এখন বিদেশি নামি দামি এক নামকরা বারে ফুর্তি করছে। নেশায় মাতাল হয়ে মদ গিলছে আর মেয়েদের সাথে নাচছে। বিদেশি নারীদের মাঝে সে দুঃখ বলতে চায়, অশান্ত মনকে শান্ত করতে চায়। বুকের মাঝে যে কষ্ট পুষে রেখেছে সেটাও এসবের বলতে চায়। তবে এসব কিছু যে এপাশের কিশোরী জানে না। তার অপেক্ষা শুধু শুদ্ধ পুরুষের জন্য। অবশ্য শুদ্ধ পুরুষ শুধু তারই কাছে। রাত যত গভীর হওয়া শুরু করলো, তার কান্নাও চেপে ধরল। নির্জন নিস্তব্ধ এই অন্ধকারে মেয়েটির কান্না ভয়ঙ্কর হয়ে ওঠে। কেউ প্রথমে ভয় পেয়ে যাবে। হঠাৎ রুমের দরজা ক্যাচ করে খুলে যায়। বাহিরের আলো থেকে দেখা যায় এক পুরুষালী অবয়ব। শব্দ পেয়ে মেয়েটি বালিশ থেকে হালকা মাথা তোলে।
এদিকে তার চোখ মুখ ফুলে একাকার, চিকন নাকটা লাল আকার ধারণ করেছে। নাক টেনে টেনে পুরুষটিকে দেখে আবারও ফুঁফিয়ে উঠল। দাঁড়িয়ে থাকা পুরুষটি এত রাতে মেয়ের এই হাল দেখে অস্থির পায়ে বিছানার কাছে গেল। ঢিলে খোঁপা করা মেয়েটির মাথায় হাত বুলিয়ে অস্থির কণ্ঠে বলল, কাঁদে না? কাঁদছ কেন মা? কি হয়েছে এত রাতে? কিশোরীর হৃদয় বাবার আদরের ছোঁয়ায় আরও ভেঙে পড়ে। শব্দ করে দেখে বাবাকে কাঁদল। সে ভালো নেই। বাবা হয়তো বুঝলো, আলতো হাতে সারা মুখের চোখের পানি মুছে দিয়ে জড়িয়ে ধরল। আস্তে আস্তে তার কান্নার বেগ কমে আসে। বাবার কাঁধে মুখ গুজে অভিমানী কণ্ঠে অস্পষ্টভাবে বলল, ভাইয়া আমার মেসেজে রিপ্লাই দেয়নি বাবা, সবসময় কেন এমন করে? পুরুষটি চমকালো। তার মানে এতদিন তারই ভাবনা সত্য। মেয়েটি আবেগের বয়সে ওই বেপরোয়া ছেলের প্রেমে পড়েছে, যার মাঝে ধৈর্য শান্ত বলতে কিছু নেই। শুধু আছে জেদ, রাগ আর তেজ। যে নাকি নিজের খেয়ালই রাখতে পারে না। সে অভিমানী আহ্লাদী একমাত্র মেয়ের যত্ন কিভাবে রাখবে, কিভাবে আদর ভালোবাসায় সুখে রাখবে, মেয়েটিকে কিভাবে বোঝাবে? এখন সে আর ওই ছেলেটি পুরোটাই ভিন্ন। কখনো সুখী হবে না সে, দুঃখ ছাড়া আর কিছুই পাবে না। তাছাড়া ছেলেটা তার মেয়েটাকে আদৌ পছন্দ করে তো? না করলে তখন এই একপাক্ষীয় অনুভূতির কি হবে? কিশোরীর ছোট্ট মন সামলাতে পারবে বড় ধাক্কা? এখনই মেয়েটিকে বোঝাতে হবে, ছেলেটি থেকে দূরে রাখতে হবে। নিজেকে ঠান্ডা রেখে চোখ বুজে শান্ত হলো। মেয়েকে আদর করে বলল, যে দূরে যেতে চায় তাকে দূরে থাকতে দাও। জানোই তো, দড়ি বেশি টানলে ছিঁড়ে যায়, তার হালকাভাবে দৌড়লে ছুটে যায়। এজন্য স্বাভাবিক বল রেখে দড়ি টেনে দূরে রাখতে হয়। সে তোমার হলে অবশ্যই আসবে, কিন্তু অন্য কারো হলে শত চেষ্টা করলেও ফলাফল শূন্য কোঠায় থেকে যাবে। এতে কষ্টের থেকে অন্য কিছুই পাবে না, যেখানে শুধুই অপূর্ণতা। বড় দম নিয়ে লোকটি দীর্ঘশ্বাস ফেলে আবারও বলল, মনে রেখো, সবাই দূরে গেলেও একটি মানুষ ভিন্ন গ্রহে থাকলেও দিন শেষে তোমার কাছে ফিরে আসবে। কারণ মানুষটি তোমার, সে ফিরে আসতে বাধ্য। মানুষটি সঠিক বলেই শুধু তোমার হবে। এখন এসব কথা বিরক্ত লাগলেও জীবনের এক পর্যায়ে অনুভব করবে, ভুল মানুষকে ভালোবাসা থেকে সঠিক মানুষের জন্য 1000 বছর অপেক্ষা করাও ভালো। তাতেও এক প্রকার সুখ আছে। তাই মরিচিকের পিছনে না ছুটে সঠিক মানুষের জন্য অপেক্ষা করো। তাতেই তোমার পূর্ণতা, তাতেই তোমার সুখ। রাত 3টা পেরিয়ে গেছে কিছুক্ষণ আগেই। খালি বাসাটা কেমন অন্ধকারে ঢাকা। প্রমুখ ডুপ্লিকেট চাবি দ্বারা দরজা খুলল। ভিতরে প্রবেশ করে বুঝতে পারল কেউ জেগে নেই। আজ সারাদিন প্রচণ্ড ব্যস্ততায় কেটেছে তার। কয়েকদিন বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেই এই ব্যস্ততা। অবশ্য সিরাত এই ব্যাপারে কিছুই জানে না, ইচ্ছে করে জানায়নি সে। আসলে সামনে থেকে দেখতে চায় যখন মেয়েটি জানবে তার অনুভূতিটা কেমন হবে। সেজন্যই আজ নিজের একগাদা কাজ দলের ছেলেপুলেকে বুঝিয়ে রাত করে বাসায় ফিরল। সিরাত হয়তো অপেক্ষা করতে করতেই ঘুমিয়ে গেছে। হাতে জিনিসপত্র নিয়ে রুমে প্রবেশ করলো। সারা রুমটা অন্ধকার করে ঘুমিয়ে আছে সিরাত। বউকে দেখে ম্লান হাসলো। ক্লান্ত দেহটা গরমে গেমে একাকার, সারা গা থেকে গামের বিশ্রী গন্ধ। হাতের ব্যাগপত্র ছুঁড়ে পাশের সোফায় রাখলো। কোমরে দুহাত রেখে সামনে তাকিয়ে বড় বড় শ্বাস নিল। অস্থির বউয়ের ঘুমন্ত মায়াবী মুখশ্রী দেখে অন্তরাত্মা ঠান্ডা হয়ে যায়। এক অদৃশ্য শান্তি অনুভব করলো সে। কিছুক্ষণ পর আয়নায় নিজেকে দেখে চোখ মুখ কুঁচকাল। এই মুহূর্তে গোসল করাটা ভীষণ জরুরি। তারপর না হয় বউকে মন ভরে দেখা যাবে। আজ হাতে শুধু টাওয়াল আর 3/4 প্যান্ট নিয়ে ওয়াশরুমে যায়। লম্বা এক শাওয়ার নিয়ে বেরিয়ে এসে মাথা মুছল। শার্টবিহীন পশা পাকাপোক্ত দেহটা দৃশ্যমান হলো। হাতের পেশিগুলো ফুলে ফেঁপে আছে। লোমহীন চড়া বুকটার দিকে তাকালে যে কোনো মেয়েরই গলা শুকিয়ে আসবে। প্রমুখ এগিয়ে গেল বিছানার কাছে। দু হাতে বর রেখে বউকে দেখতে লাগলো। এসির পাওয়ার তীব্র হওয়ায় সিরাত জড়সড় হয়ে ঘুমাচ্ছে। কাসুমাসু ভঙ্গিতে বালিশে মাথা রাখে। গোমের গোড়ে খোপা করা চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রমুখ হাত বাড়ায়। মুখ থেকে চুলগুলো খুব যত্নে সরিয়ে দিল। হাত রাখলো গালে। তৎক্ষণাতে মুখটা পুরোপুরি দেখা যায়। পশা ঠোঁট জোড়া ঠান্ডায় হালকা কাঁপছে। কোমল গলায় সোনালি লকেট। প্রমুখ গাল থেকে হাত সরিয়ে নরম কোমল উষ্ঠে স্পর্শ করে। আলতো করে স্লাইড করতে করতে মিহি কণ্ঠে ডাকলো, ওঠো সিরাত, আমি এসেছি। সিরাতের কোনো রেসপন্স নেই। প্রমুখ আলতো হেসে মেয়েটির গলায় হাত রেখে মৃদু জাকিয়ে বলল, সিরাত, সারপ্রাইজ আছে, ওঠো জলদি। সিরাত গুমো গুমো চোখ খুলে তাকালো সামনে। মুখ দিয়ে অস্পষ্ট শব্দ করে চোখ বন্ধ করলো আবারও। প্রমুখ দুহাত দ্বারা মেয়েটির দুহাত ধরে চট করে টেনে তুলল। সিরাত হতমত খেয়ে ভ্যাবলার মতোই তাকায়। গুম কাতুরে কণ্ঠ বলল, টেবিলে খাবার ডাকা আছে, খেয়ে নিন। প্রমুখ বুঝলো গভীর ঘুম এখনো ভাঙেনি। তাই তো পুশ করে নিঃশ্বাস ফেলে পাশ থেকে পানির গ্লাস হাতে নিয়ে চোখে ছিটিয়ে বলল, খাবো না, তুমি জাস্ট ঘুম থেকে উঠো। সিরাত ঘুম তখনও পুরোপুরি উদাও হয়ে যায়। দু হাতে চোখ কষলে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল, উঠলাম, এবার বলুন তো কি বলবেন? অযথা আবল তাবল বকবেন না।
খুব ঘুম পেয়েছে আমার। প্রমুখ হেসে ডান হাত বাড়িয়ে হালকাভাবে গাল টিপে দিল। সিরাতের চোখ তখন স্বামীর উদাম গায়ে ঠেকল। একদম পা থেকে মাথা পর্যন্ত নির্লজ্জের মতো তাকিয়ে সূক্ষ্ম চোখে খুঁটি খুঁটি দেখল। হাঁটু পর্যন্ত পায়ের লোমগুলো বর্ষার চামড়া চকচক করছে। বেহায়া চোখ আস্তে আস্তে বুকে যেতেই শিউরে উঠল সে। হালকা ডুব গিলে মস্তক নত করল। নিজের হাতে নজর বুলিয়ে মনে মনে বলল, ছেলেদের ভয়ঙ্কর সুন্দর হওয়া পাপ। নিজেকে তখন তার পাশে রানু মণ্ডল লাগে। প্রমুখ তার ভাবনার মাঝে পকেট থেকে 2টা কার্ড তার দিকে বাড়িয়ে দিল। সিরাত মাথা উঠিয়ে উৎসুক দৃষ্টিতে কার্ড হাতে নিয়ে কৌতূহল কণ্ঠে জিজ্ঞেস করল, কি এগুলো? খুলেই দেখো না। সিরাত চটপট করে কার্ড দুটো উল্টে পাল্টে দেখল। এটা কিসের কার্ড? হঠাৎই বুঝতে পেরে এক লাফে বিছানা থেকে নেমে উত্তেজিত গলায় বলল, ও মাই গড, এটা তো কক্সবাজার ঘুরতে যাওয়ার টিকিট, তাও 6 দিনের জন্য। আল্লাহ, সত্যি যাব আমরা? প্রমুখ মাথা ঝাঁকিয়ে উষ্ট বাঁকিয়ে হাসল। এই মুহূর্তের জন্যই তো এতদিনের প্ল্যান পেটে চেপে রেখেছিল। তাকিয়ে দেখলো খুশিতে সিরাতের চোখ দুটো চিকচিক করছে, মুখে হাসি লেগে আছে, এক গাল হাসি। টিকিট ভালো করে দেখে অস্থির কণ্ঠে বলল, আমার বিশ্বাসই হচ্ছে না, আপনি কখন এসব করলেন? রিক্সা বিশ্বাস করাবো? চিমটি কেটে নাকি কামড় দিয়ে? সিরাত তার দিকে চমকে তাকালো। মনে পড়ল সেই গাড়ির ভিতরের মুহূর্ত। আইফোন পাওয়ার পরও ঠিক এমন পাগলামি করেছিল। তৎক্ষণাৎই চুপসে গেল সে। এমনিতে আজ এই লোকটার দিকে তাকিয়ে থাকাই যাচ্ছে না, কেমন যেন লজ্জা লাগছে। জোরপূর্বকে হেসে অসহায় কণ্ঠে বলল, প্লিজ না, আপনার থেকে বাকি জীবনেও আর চিমটি খেতে চাইব না আমি। খুবই ভয়ঙ্কর লোক আপনি। কামড় খেতে চাও, রাইট? প্রমুখ তৎক্ষণাৎ শব্দ করেই হাসল। সিরাত চোখ গরম করে তাকালো, ঠোঁট কামড়ে বলল, এসবের প্ল্যান কবে করলেন? আমাকে জানাননি কেন? প্রমুখ এগিয়ে সিরাতের সামনে দাঁড়ালো। দুহাত দ্বারা তার গাল আগলে চোখে চোখ রাখলো। নর্ম কণ্ঠে বলল, জানালে কি সারপ্রাইজ হতো? তোমার এই হতভম্ব মুখটা দেখতে পেতাম। ঠোঁটের কোণে হাসি দেখার আশায় কিচ্ছু জানায়নি। এবার আমার প্ল্যান সাকসেসফুল হয়েছে।